আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। আর আমি গত ক্লাসে কত পর্যন্ত করাইছিলাম? আমার মনে পড়ছে 12 পর্যন্ত করাইছিলাম। 12 পর্যন্ত করায় ক্লাস শেষ হয়েছিল, তাই না? আজকে 13 নম্বর অঙ্ক থেকে আমরা আজকে আমাদের লেকচার বুকে 369 নাম্বার পেজ, 369 খেয়াল করেন প্লিজ। লেকচার বুকে 369 নাম্বার পেজে 13 নম্বর প্রশ্ন, বৃত্তের র্যান্ডম প্রবলেমস। হ্যাঁ, তো র্যান্ডম প্রবলেমস গুলো শেষ হয়ে যাবে। আর আজকের ক্লাসের পরে আর একটা ক্লাস লাগবে হয়তো, তাহলে আমাদের বৃত্ত শেষ হবে। আর বৃত্ত শেষ হলে ঘন জ্যামিতি, তাহলে জ্যামিতি শেষ। আপনাদেরকে হয়তো বলছি বারে বারে যে কবে যে শেষ হবে, কবে যে শেষ হবে, অনেকে অপেক্ষায় আছেন। একবারই ভালো করে করেন, হ্যাঁ, যাতে আর পরে কারো কাছে পড়া না লাগে। দেখেন এই 13 নম্বর প্রশ্ন, সবকিছু ঠিকঠাক আছে? ক্লিয়ার শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? আমি ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, আচ্ছা, ক্লিয়ার বলছেন? জি ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আচ্ছা, আমি ক্লাস শুরু করে দিই। বোর্ডটা একটু বাঁকা হয়ে গেছে, আচ্ছা সমস্যা নেই। দেখেন এখানে 13 নম্বর প্রশ্নে কি বলছে? বলছে ইন দ্য ফিগার, খেয়াল করেন, ইন দ্য ফিগার মানে এই চিত্রে, যে চিত্রটা এখানে দেওয়া আছে, দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজন। শেডেড মানে তো বুঝতে পারছেন, এই যে ডট ডট দেওয়া যে এলাকা না, ওই এলাকাকে বলা হচ্ছে শেড। শেড করা মানে ছায়া দেওয়া। ছায়া মানে কোনো আলোর সব জায়গায় আলো আছে, সেখানে যদি কোনো ছায়া পড়ে তাহলে এই যে এরকম শেড হয়ে যায় না, সেই এই ডট ডট এলাকাকে বলা হচ্ছে শেডেড রিজন। হ্যাঁ, ঠিক আছে। দেখেন তো এখন একটা জিনিস খেয়াল করেন যে এই শেডেড রিজনটা আসলে কোথায়। সবাই একটু মনোযোগ দিন, এই টাইপের কোশ্চেন গুলা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে শেডেড রিজন মানে এই যে এই এলাকা, এই যে এই যে এই যে এই যে এই যে সব দেখছেন, বুঝতে পারছেন? এই যে এই যে এই যে এখন আপনাকে বুঝতে হবে যে এই যে এলাকাটুকুর ক্ষেত্রফল বের করতে বলছে, এই এলাকার ক্ষেত্রফল সরাসরি বের করার সুযোগ নাই। এই এলাকাটা আসলে কোথায়? এই এলাকাটা কিন্তু এখানে দেখেন এ বি সি ডি একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র না? আর এই আয়তক্ষেত্রের মধ্যে দুইটা সার্কেল আছে, এই সার্কেল দুইটা আবার পরস্পরকে স্পর্শ করছে এখানে। তাহলে এখন আমি দেখতে পাচ্ছি যে এই শেডের যে রিজনের কথাটা বলছে, এই যে চার কোণায়, এই যে চার কোণায়, এই যে এখানে এখানে এখানে, হ্যাঁ, ওই এলাকাটা আসলে কেমন? ওই এলাকাটা কিন্তু আয়তক্ষেত্রের ভিতরে, কিন্তু বৃত্ত দুইটার বাইরে। তার মানে আমি যদি কোনোভাবে এই পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এই দুইটা বৃত্তের ক্ষেত্রফল বাদ দেই, তাহলে কিন্তু এই এলাকার ক্ষেত্রফল চলে আসবে, তাই না? তার মানে এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস দুই বৃত্তের ক্ষেত্রফল, তাহলেই এই শেডেড রিজনের ক্ষেত্রফলটা চলে আসবে। ক্লিয়ার? তার মানে ওই শেডেড রিজনের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি হবে বলেন তো? আয়তর ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস বৃত্ত দুইটার ক্ষেত্রফল, বৃত্ত দুটির ক্ষেত্রফল। ঠিক আছে, মাইনাস বৃত্ত দুটির ক্ষেত্রফল। এবং আমি দেখতে পাচ্ছি এই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু আর, খেয়াল করেন, এই বৃত্তের ব্যাসার্ধ আর, এই বৃত্তের ব্যাসার্ধ আর, দেখেন ব্যাসার্ধ দেওয়া আছে। তার মানে এই যে ভিতরে যে দুইটা বৃত্ত আছে, এই দুইটা বৃত্তের ব্যাসার্ধ সমান। আর কোন বৃত্তের যদি ব্যাসার্ধ সমান হয় তাহলে তাদের ক্ষেত্রফল সমান হবে, কারণ বৃত্তের ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর স্কোয়ার, তাই কিনা? পাই আর স্কোয়ার। তার মানে এই বৃত্তের ক্ষেত্রফল যা, এই বৃত্তের ক্ষেত্রফলও তাই, কারণ বৃত্তের ক্ষেত্রফল শুধু ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে, পাই আর স্কোয়ার। দেখেন এই যে ক্ষেত্রফলের সূত্রে এই পাই তো ধ্রুবক, আর স্কোয়ার, আর হচ্ছে ব্যাসার্ধ। তার মানে বৃত্তের ক্ষেত্রফল শুধু ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে। তার মানে ব্যাসার্ধের মান যেহেতু এখানে এখানে যায় এখানে, তাই ব্যাসার্ধের মান সমান, তার মানে এই দুইটা বৃত্তের ক্ষেত্রফলও সমান। ঠিক আছে, তার মানে এখানে একটা বৃত্তের ক্ষেত্রফল বের করে 2 দিয়ে গুণ করা মানে দুইটা বৃত্তের ক্ষেত্রফল চলে আসা। দুইটা বৃত্তের ক্ষেত্রফল আলাদা আলাদা করে বের করার কোনো দরকার নেই, আশা করি বুঝছেন। এখন আমি এই পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কেমনে বের করবো? এবং আমি অপশনে কি দেখতে পাচ্ছি? অপশনে দেখতে পাচ্ছি যে উত্তরগুলো আর এর মাধ্যমে প্রকাশ করা। খেয়াল করছেন, উত্তরগুলো আর এর মাধ্যমে প্রকাশ করা। তখন আমি বুঝে গেছি যে আমাকেও এই উত্তরগুলো আর এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে এখন বলেন, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমি যদি এই দুইটা বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ করে দিই, তাহলে কিন্তু এই শেডেড রিজনের ক্ষেত্রফলটা চলে আসবে, তাই না? এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। খেয়াল করেন, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মাইনাস বৃত্তের, দুইটা বৃত্তের ক্ষেত্রফল কি? একটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, এটাকে কত দিয়ে গুণ? 2 দিয়ে গুণ, কারণ কি বৃত্ত দুইটা সমান সাইজের, তার মানে এদের ক্ষেত্রফল সমান, তাহলে একটার ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ। এখন দৈর্ঘ্য প্রস্থ কত? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ, এইখানে আপনাকে একটু মানে বুঝতে হবে বিষয়টা যে আসলে দৈর্ঘ্য প্রস্থ এখানে কি। খেয়াল করেন, এটা কি দৈর্ঘ্য না? এই যে এটা কি দৈর্ঘ্য না? এটা কি দৈর্ঘ্য না? আর এটা সমান মানে যে এটা, দেখছেন? আমাকে বলেন এই বৃত্তের ব্যাসার্ধ তো আর, তাহলে এটা কি ব্যাস না? এটা কি ব্যাস না? ইয়েস।
তাহলে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এই ব্যাস কত হবে 2r, এটাও কিন্তু ব্যাস, এটা এই যে এখান থেকে এইটুকু হচ্ছে এই বৃত্তের ব্যাস, তাহলে এখান থেকে এইটুকু কিন্তু 2r, তার মানে এই টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে 2r প্লাস 2r মানে 4r। তার মানে আমার কথা কি বুঝছেন, এই যে আয়তক্ষেত্র সেই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 4r। দেখেন এইখান থেকে এইটুকু এই যে এটা কি ব্যাস না, এটা কি ব্যাস না, এই ব্যাস মানে কিন্তু এই প্রস্থ, আয়তক্ষেত্রের প্রস্থ আর বৃত্তের ব্যাস সমান। তাহলে এইটুকু যদি আর হয় তাহলে এইটুকু আর হবে, তার মানে এই টোটালটা কত, এই টোটালটা 2r। আমার কথা কি হচ্ছে, এই টোটালটা 2r মানে এই প্রস্থ হবে 2r, এই প্রস্থ হবে 2r, তার মানে আয়তক্ষেত্রের প্রস্থ 2r, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4r। এবার কি বুঝছেন, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 4r ইন্টু প্রস্থ হচ্ছে 2r মাইনাস 2 পাই আর স্কোয়ার। বুঝছেন কিনা বলেন। তাহলে এখানে এই 4r 2 গুণ করলে, আচ্ছা দেখেন এখান থেকে 2r কমন আছে, দেখেন এখানে 2r আছে, এখানে 2r আছে, 2r কমন আছে, খেয়াল করেন 2r যদি কমন নেই তাহলে 2r কমন নিলে কি থাকবে, এই 2r কমন নিছি তাহলে এখানে থাকবে 4r মাইনাস এখান থেকে 2r চলে আসছে, দেখেন 2 আসছে আর একটা আর আসছে, তাহলে পাই থাকবে আর একটা আর থাকবে, তার মানে পাই আর, তাহলে 2r ইন্টু 4r মাইনাস পাই আর, 2r ইন্টু 4r। আচ্ছা 2r কেন কমন নিচ্ছে, আর স্কোয়ারই তো কমন আছে, এই আর এই একটা আর এই একটা আর স্কোয়ার কমন আছে দেখেন। আচ্ছা আমি একবারে করি, এটাকে গুণ করলে কি হবে, 4 আর 2 গুণ করলে হবে 8, 8r স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 2 পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে আর স্কোয়ার কমন, এখান থেকে আর স্কোয়ার কমন, এখান থেকে 2 কমন, এখান থেকে 2 কমন, তবে 2r স্কোয়ার কমন, তাহলে 2r স্কোয়ার কমন নিলে এখানে থাকবে 4 আর এখান থেকে 2r স্কোয়ার চলে আসছে থাকবে হচ্ছে পাই, তাহলে 2r স্কোয়ার ইন্টু 4 মাইনাস পাই। দেখেন 2r স্কোয়ার ইন্টু 4 মাইনাস পাই, 1 নাম্বার অপশন রাইট। খুবই সিম্পল, শুধু বুঝতে হবে এই চিত্র দেখে যে এখানে এই পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বৃত্ত দুইটার ক্ষেত্রফল বাদ দিতে হবে। এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই দৈর্ঘ্য প্রস্থ সরাসরি দেওয়া নাই, বুঝে নিতে হবে যে এইটা হলো দৈর্ঘ্য, তাহলে এইটুকু হচ্ছে এই বৃত্তের ব্যাস, এইটুকু হচ্ছে এই বৃত্তের ব্যাস, তার মানে এই বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস হবে 2r, এই ব্যাস হবে 2r কারণ এর ব্যাসার্ধ r, তাহলে এইটা হচ্ছে 2r আর 2r 4r, এটা মানেই কিন্তু এই যে এইটা, তাহলে এটা যদি দৈর্ঘ্য হয়, এটা যদি 4r হয় তাহলে এই দৈর্ঘ্য হবে 4r, আর এটা হচ্ছে ব্যাস, এটা ব্যাস, তো এটা যদি 2r হয় তাহলে এই যে প্রস্থ হবে 2r। ক্লিয়ার, বুঝতে পারছেন বিষয়টা? এগুলো আগে থেকে করে না গেলে পরে পরীক্ষার হলে যাবে সমস্যা হবে। আবার বলছি, এখানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকবে না, এই বৃত্তের ব্যাসার্ধের মাধ্যমে কি দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে। ক্লিয়ার, নেক্সট এখানে বলছে দ্য এরিয়া অফ এ সার্কেল উইথ রেডিয়াস r, তার মানে হচ্ছে r ব্যাসার্ধ বিশিষ্ট একটা সার্কেল, একটা বৃত্তের এরিয়া ইজ ইকুয়াল টু দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল উইথ বেজ, বেজ মানে হচ্ছে প্রস্থ, হ্যাঁ b। আচ্ছা তার মানে হচ্ছে এক r ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের ক্ষেত্রফল b প্রস্থ বিশিষ্ট একটা রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। ওকে, হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইন টার্মস অফ পাই আর এন্ড বি, ইন টার্মস অফ মানে কোনো কিছুর মাধ্যমে, ঠিক আছে, তাহলে পাই আর এবং বি এই তিনটার মাধ্যমে ওই আয়তক্ষেত্রের হাইট মানে উচ্চতা মানে এখানে দৈর্ঘ্য কত। দেখেন এটা একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের বেজ মানে হচ্ছে ভূমি, হ্যাঁ বেজ মানে হচ্ছে ভূমি বা দৈর্ঘ্য সমস্যা নেই। তাহলে এই যে বেজ এটা হচ্ছে বি, আর উচ্চতা মানে প্রস্থ, উচ্চতা মানেই প্রস্থ, এটা বের করতে বলছে, আমি ধরলাম এটা হচ্ছে এক্স। ওকে, আচ্ছা আর একটা বৃত্ত আছে, এই বৃত্তের রেডিয়াস মানে ব্যাসার্ধ, এটা হচ্ছে আর। বলছে যে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর এই বৃত্তের ক্ষেত্রফল সমান, তাহলে এই আয়তক্ষেত্রের উচ্চতা মানে দৈর্ঘ্য প্রস্থ কত হবে, উচ্চতা মানে এখানে প্রস্থ, বুঝছেন, এই প্রস্থ মানে এক্স ধরে নিছি, এটা কিন্তু দেওয়া ছিল না, এটা বের করবো। হ্যাঁ, তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য হচ্ছে বি, প্রস্থ হচ্ছে এক্স, আর এটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। এখান থেকে আমাকে ওই আয়তক্ষেত্রের উচ্চতা মানে দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে, মানে এক্স বের করতে হবে, তাহলে এক্স রেখে দেন, এই বিটা ওই পাশে নিয়ে যান, তাহলে পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই বি, তাহলে আমাদের উত্তর হচ্ছে পাই আর স্কোয়ার বাই বি, মানে এই উচ্চতার মানটা পাই আর এবং বি এর মাধ্যমে প্রকাশ করতে বলছে, তাই এই যে এক্স এর মানটা এই যে দেখেন পাই আর এবং বি এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে, তাহলে পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই বি, ডি নাম্বার অপশন ইজ রাইট, বুঝতে পারছেন, পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই বি। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। ইন দ্য ফিগার অ্যাবাভ এ বি সি ডি, দেখেন এই যে একটা ফিগার দেওয়া আছে, এটা অ্যাবাভ মানে আসলে ফিগারটা উপরে ছিল, বুঝছেন, কিন্তু আমি আসলে মানে দেখানোর জন্য এখানে তো উপরে দেখানো সম্ভব না, তাই নিচে নিছি, আবার কিছু মনে করেন না যে ভাই ইন দ্য ফিগার অ্যাবাভ লেখা আবার এখানে নিচে, বইয়ে উপরেই আছে দেখবেন। হ্যাঁ, ইন দ্য ফিগার অ্যাবাভ এ বি সি ডি, তার মানে যে চিত্রটা দেওয়া আছে সেখানে এবিসিডি বলতে এই বিন্দুটাকে এ বোঝাচ্ছে, এই বিন্দুটাকে বি বোঝাচ্ছে, এই বিন্দুটাকে সি বোঝাচ্ছে, এই বিন্দুটাকে ডি বোঝাচ্ছে, বুঝছেন, এবিসিডি ইজ স্কোয়ার, তাহলে এবিসিডি মানে এই যে ভিতরে যে
এই যে এটা হচ্ছে একটা স্কোয়ার মানে বর্গ। অ্যান্ড 4 সেমিসার্কেল, সেমিসার্কেল শব্দের অর্থ হচ্ছে অর্ধবৃত্ত, সেমিসার্কেল শব্দের অর্থ হচ্ছে অর্ধবৃত্ত। হ্যাঁ, তার মানে 4 সেমিসার্কেল বলতে এই যে একটা সেমিসার্কেল অর্ধবৃত্ত মানে বৃত্তের অর্ধেক, বুঝছেন? এই যে একটা সেমিসার্কেল মানে বৃত্তের অর্ধেক, এই যে একটা সেমিসার্কেল মানে বৃত্তের অর্ধেক, এই যে একটা সেমিসার্কেল বৃত্তের অর্ধেক, মানে মাঝখানেরটা হচ্ছে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র আর চারপাশে আছে 4টা সেমিসার্কেল। আচ্ছা, সেমিসার্কেলস আর কনস্ট্রাক্টেড, গঠন করা হয়েছে অন ইচ সাইড অফ দ্য স্কোয়ার, মানে কনস্ট্রাক্ট করা মানে হচ্ছে গঠন করা, মানে সেমিসার্কেলগুলো গঠন করা হয়েছে কিসের উপর? ইচ সাইড অফ দ্য স্কোয়ার, মানে স্কোয়ারের প্রত্যেক সাইডের উপর, সাইড মানে হচ্ছে বাহু, মানে এই যে এই বাহুর উপর এই সেমিসার্কেলটা গঠন করা হয়েছে, এই বাহুর উপর এই সেমিসার্কেলটা গঠন করা হয়েছে, এই বাহুর উপর এই সেমিসার্কেলটা গঠন করা হয়েছে, এই বাহুর উপর এই সেমিসার্কেলটা গঠন করা হয়েছে। সেমিসার্কেল মানে অর্ধবৃত্ত, বুঝছেন? ইফ AB ইজ ইকুয়াল টু 2, AB মানে কোনটা? AB মানে যেটা, এটা হচ্ছে 2, এই যে এইটুক 2, এই যে এইটুক 2। আচ্ছা, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ইন্টায়ার ফিগার? ইন্টায়ার ফিগার মানে এই যে সম্পূর্ণ যে চিত্র, এই সম্পূর্ণ চিত্রের ক্ষেত্রফল কত? এখানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এই প্রত্যেকটা সেমিসার্কেলের ক্ষেত্রফল সমান। বলবেন কিভাবে? দেখেন, এইখানে আপনাকে বুঝতে হবে এটা তো অর্ধবৃত্ত, তাই না? অর্ধবৃত্ত, তার মানে বাকি অংশ এইদিকে ছিল, বাকি অংশ এই যে এরকম ছিল, প্রত্যেকটা জায়গায় বাকি অংশ এরকম ছিল, সেটা দেখায়নি। এইখানে আপনাকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে এই যে অর্ধবৃত্ত, এই অর্ধবৃত্তের এই ব্যাস মানে কিন্তু এই বর্গের বাহু, অর্ধবৃত্তের ব্যাস, এই যে অর্ধবৃত্তের এই যে ব্যাস না, এই ব্যাসই কিন্তু এই বর্গের বাহু, এই যে বর্গটা আছে না ভিতরে, এই বর্গের বাহু। তাহলে এই বর্গের বাহু যদি 2 হয় তাহলে প্রত্যেক বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1, এটুকু বুঝছেন কিনা বলেন? তাহলে আমাকে বলেন, এবং আমি দেখতে পাচ্ছি যে বর্গক্ষেত্রের বাহু তো সমান, তার মানে এই বাহুর দৈর্ঘ্য যা, এই বাহুর দৈর্ঘ্য তাই, এই বাহুর দৈর্ঘ্য তাই, এই বাহুর দৈর্ঘ্য তাই, তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। এর মানে এই সাইডে যে 4টা বৃত্ত আছে প্রত্যেকের ব্যাস সমান, এই যে, কারণ এটা 2, তার মানে এই বৃত্তের ব্যাস 2, এটা 2, কারণ বর্গ না, বর্গের তো প্রত্যেক বাহু 2, তাহলে এইটুকু 2, এইটুকু 2, এইটুকু 2, এইটুকু 2। তার মানে এটাকে বুঝছেন যে 4 কোণায় যে 4টা বৃত্ত আছে এই বৃত্তের প্রত্যেকের ব্যাসার্ধ সমান, অর্ধেক বৃত্ত আছে তাদের ব্যাসার্ধ সমান, কারণ বর্গের 4 বাহু সমান। তাহলে এই বর্গের বাহুগুলোই যদি এই বৃত্তের ব্যাস হয়, তার মানে এটা প্রত্যেকের যেহেতু এটা 2, তার মানে এই প্রত্যেক বৃত্তের ব্যাসার্ধ 1, এটা 1, এই যে এইটু বৃত্তের ব্যাসার্ধ 1, এই যে বৃত্তের ব্যাসার্ধ 1, বৃত্তের ব্যাসার্ধ 1। আমার কথা কি বুঝছেন? এখন আমাকে বলেন, এই যে এই পাশে হাফ বৃত্ত, এই পাশে হাফ বৃত্ত, এই পাশে হাফ বৃত্ত, এই পাশে হাফ বৃত্ত, এই 4 হাফ বৃত্ত মিলে কি হইলো? এটা কি করলাম আমি? আচ্ছা, এই 4 হাফ বৃত্ত মিলে এই পাশের হাফ, এই পাশের হাফ, এই পাশের হাফ, এই পাশের হাফ, এই 4 হাফ বৃত্ত মিলে দুটা ফুল বৃত্ত কিনা? মানে শোনেন, তার মানে এখানে পুরো ফিগারের ক্ষেত্রফল চাইছে, পুরো ফিগারের ক্ষেত্রফল। তাহলে এখন এখানে যে 4টা এই যে 4 পাশে যে 4টা অর্ধেক বৃত্ত আছে এদের প্রত্যেকের ক্ষেত্রফল সমান। তাহলে আমি যদি এখানে একটা অর্ধেক বৃত্তের ক্ষেত্রফল বের করে তাকে যদি 4 দিয়ে গুণ করি তাহলে পুরো 4টা বৃত্তের ক্ষেত্রফল চলে আসবে। তাহলে দেখেন, তাহলে 4টা অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি হবে? প্রত্যেকটার ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 2। আগে বোঝেন কিনা বলেন? পাই আর স্কোয়ার হচ্ছে পুরো বৃত্তের ক্ষেত্রফল, কিন্তু এখানে তো অর্ধেক বৃত্ত আছে। পাই আর স্কোয়ার হচ্ছে পুরো বৃত্তের ক্ষেত্রফল, এই যে সম্পূর্ণ, এই যে পুরো যে বৃত্ত তার ক্ষেত্রফল, কিন্তু আমার এখানে তো পুরো বৃত্ত ছিল না, ছিল অর্ধেক বৃত্ত, তাই না? এই যে পাশে অর্ধেক বৃত্ত, তাহলে অর্ধেক বৃত্তের ক্ষেত্রফল কি হবে? পুরো বৃত্তের ক্ষেত্রফলকে 2 দিয়ে ভাগ। তাহলে এরকম অর্ধেক বৃত্ত কয়টা আছে? এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, 4টা, তাই 4 দিয়ে গুণ, তাই 4 দিয়ে গুণ। তার মানে 4 ইন্টু পাই আর স্কোয়ার বাই 2, এটা কি? এটা হচ্ছে এই যে 4 পাশে যে 4টা অর্ধেক বৃত্ত আছে তাদের ক্ষেত্রফল, কারণ পুরো ফিগারের ক্ষেত্রফল চাইছে। এখন এই 4 পাশের 4টা বৃত্তের ক্ষেত্রফলের সাথে আমি যদি মাঝখানে যে বর্গ আছে বর্গের ক্ষেত্রফল যোগ করে দেই তাহলে তো পুরো বৃত্তের ক্ষেত্রফল আসবে। এই বর্গের প্রত্যেক বাহু 2, প্রত্যেক বাহু 2, তাহলে এর ক্ষেত্রফল কি? বাহু স্কোয়ার মানে 2 স্কোয়ার, তাহলে প্লাস 2 স্কোয়ার। আমার কথা কি বুঝছেন? এটা হচ্ছে 4 অর্ধবৃত্তের ক্ষেত্রফল প্লাস বর্গের ক্ষেত্রফল। এখন দেখেন 4 ইন্টু পাই, এই আর মানে বৃত্তের ব্যাসার্ধ, এই খেয়াল করেন, এই পুরোটা যদি 2 হয় এই পুরোটা হচ্ছে বৃত্তের ব্যাস। দেখেন এই বর্গের বাহুই কিন্তু এই বৃত্তের ব্যাস, বুঝতেছেন? তাহলে এই পুরোটা যদি 2 হয় তাহলে ব্যাসার্ধ হবে 2 এর অর্ধেক 1, ব্যাসার্ধ হবে 1, তার মানে আর এর মান 1। তাহলে পাই ইন্টু 1 স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 2 স্কোয়ার মানে 4। এখন দেখেন এটা দিয়ে এটা যাবে 2 বার, তাই উপরে থাকতেছে 2 পাই, 1 স্কোয়ার মানে তো 1, তাহলে 2 পাই প্লাস 4, তাহলে 2 পাই প্লাস 4, এটাই উত্তর। 2 পাই প্লাস 4, 2 পাই প্লাস, এই যে দেখেন এই যে 4 প্লাস 2 পাই, আরে 4 প্লাস 2 পাই আর 2 পাই প্লাস 4 একই কথা, 4 প্লাস 2 পাই,
আবার এটা মেরে দেন না, 4 + 2π, আর এখানে আছে 4π + 2, এটা না কিন্তু, এই যে 4 + 2π, 4 + 2π, ই নাম্বার অপশন ইজ রাইট। আপনারা কি বুঝছেন? নেক্সট, খুবই সিম্পল, জাস্ট বুঝতে পারলে পরীক্ষা হলে কোনো ব্যাপার না। হ্যাঁ, ইন সার্কেল ও, এখানে একটা ও একটা সার্কেল বলা হচ্ছে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এই যে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, ও এ = 6, ও এ মানে কোনটুক, ও এ মানে যে এটা হচ্ছে 6, এটা মানে কিন্তু ব্যাসার্ধ, খেয়াল করছেন, এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। দ্য এরিয়া অফ দ্য সেগমেন্ট এসিবি, দ্য এরিয়া অফ দ্য সেগমেন্ট, সেগমেন্ট মানে মনে আছে সেগমেন্ট, এরিয়া অফ এসিবি, এ সি বি, সেগমেন্ট মানে কিন্তু ভাইয়া, সেগমেন্ট মানে কিন্তু এই যে এইটুক, এটা হচ্ছে এরিয়া অফ দ্য সেগমেন্ট এসিবি ইজ। আর সেক্টর মানে, সেক্টর বললে পুরো হতে, যে ও এ বি, তাহলে সেক্টর বললেই পুরোটা হইতো। আর সেগমেন্ট মানে বুঝতেই পারছেন, এসিবি, এ সি বি, এরিয়া বলতে এই যে, আবার যদি বলতো লেন্থ অফ এসিবি, লেন্থ অফ আর্ক, আর্ক মানে একটু খেয়াল করেন, আর্ক এ আর সি, আর্ক মানে হচ্ছে বৃত্তচাপ। যদি বলতো আর্ক এসিবি, তাহলে বুঝতাম এই বৃত্তচাপ এসিবির দৈর্ঘ্য, এই যে এসিবির দৈর্ঘ্য। কিন্তু বলছে এরিয়া অফ সেগমেন্ট এসিবি, এসিবি সেগমেন্ট মানে এই যে এখানে, বুঝতে পারছেন, এই সেগমেন্টের এরিয়া চাইছে। এখন আপনারা বলেন, এই সেগমেন্টের এরিয়া সরাসরি বের করা সম্ভব না, আপনাকে কি করতে হবে, একটু তাকাবেন প্লিজ। আপনাকে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনি এই যে দেখেন, এই পুরো বৃত্তকলা, এই পুরোটা কি বৃত্তকলা না, ও এ বি, এই বৃত্তকলা, এই পুরো বৃত্তকলার ক্ষেত্রফল থেকে আপনি যদি ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দেন, তাহলে এটার ক্ষেত্রফল আসবে, এর বাইরে বের করার সুযোগ নাই কোনোভাবে। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে এই যে 90 ডিগ্রির চিহ্ন দেওয়া আছে, তার মানে এই কোণটা 90 ডিগ্রি, ব্যাস, তার মানে এই কোণের মানটা 90 ডিগ্রি, এটা দেওয়া আছে। কি করে বুঝলাম? এই যে এই চিহ্ন দেখে বুঝতে হবে এই কোণটা কত, 90 ডিগ্রি। তাহলে আমরা কি করব, ও এ বি এই বৃত্তকলার ক্ষেত্রফল থেকে ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিলে আমরা ওই সেগমেন্টের ক্ষেত্রফল পাবো। তাহলে কি লিখবো, এসিবি সেগমেন্টের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এসিবি সেগমেন্ট এর এরিয়া, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু ও এ বি বৃত্তকলা মাইনাস ও এ বি ত্রিভুজ। আগে এগুলা বুঝতে হবে। এখন ও এ বি ত্রিভুজ তো একটা সমকোণী ত্রিভুজ, কি করে বুঝলাম? এই যে একটা কোণ সমকোণ, যেহেতু একটা কোণ সমকোণ, এই যে কোণটা, এই কোণটা যেহেতু সমকোণ, তাহলে ও এ বি এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল। তাহলে এখানে ছোট দুই বাহুকে দেখেন, এই সমকোণের বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ, আর অতিভুজই হচ্ছে সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু। তার মানে এই বাহু আর এই বাহু, এই দুই বাহু হচ্ছে ছোট। এবং আমি দেখতে পাচ্ছি এই বাহু হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ, আবার এই বাহু হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে ও এর মান 6 দেওয়া আছে, দেখেন, তাহলে ও এ এইটা যদি 6 হয়, তাহলে এটাও 6 হবে। কেন? কারণ এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, আর ব্যাসার্ধ তো আলাদা হতে পারে না। তার মানে আমি এই ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল, মানে 6 × 6 বৃত্তের ক্ষেত্রফল পেয়ে গেছি। এখন আমাকে এই বৃত্তকলা, এই যে এই বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে হবে। আপনাদের মনে আছে কোন বৃত্তকলার ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার ইন্টু থেটা ডিভাইডেড বাই 360। থেটা বলতে কি? থেটা বলতে এই বৃত্তকলাটা এই কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে, এখানে কোণ কত? 90 ডিগ্রি। তার মানে এই থেটার মান হবে 90, তার মানে 90 ডিভাইডেড বাই 360। ক্লিয়ার? ওকে। এই আর মানে কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, এই যে এটাই কিন্তু আবার বৃত্তের ব্যাসার্ধ 6। তার মানে এটা হচ্ছে পাই ইন্টু 6 স্কয়ার ইন্টু এটা কাটা, এই 4 9 36, তাহলে 1/4 মাইনাস এটা যেটা 3 3 6 18। তাহলে দেখেন এটা 36, তাহলে পাই ইন্টু 36 ইন্টু 1/4 মাইনাস হচ্ছে 18, এই 4 দিয়ে এটা যাবে 9 বার, তাহলে 9 পাই মাইনাস 18, তাহলে 9 পাই মাইনাস 18, তাহলে 9 পাই মাইনাস 18, এই যে ডি নাম্বার অপশন ইজ রাইট। খুবই সিম্পল, শুধু কনসেপ্ট বুঝতে হবে। এখন আপনার যদি সূত্র না জানা থাকে বা সূত্র যদি না বোঝেন, তাহলে কিন্তু বিপদ। এই যে এই যে এখানে যে বৃত্তকলা আছে, সেই বৃত্তকলার ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার ইন্টু থেটা ডিভাইডেড বাই 360। এখানে থেটা কত? এই যে থেটা কত? 390 ডিগ্রি। এখানে এই যে এই চিহ্ন দেওয়া ছিল, মানে থেটা 90 ডিগ্রি। তাহলে এই বৃত্তকলার ক্ষেত্রফল থেকে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিলাম, তাহলে এই সেগমেন্টের ক্ষেত্রফল পেয়ে যাবো। আশা করি বুঝছেন। এই টাইপের কোশ্চেনগুলো একটু ক্রিয়েটিভ, তো সহজ, বাট আপনাকে একটু আগে থেকে করে যেতে হবে, নাহলে বিপদ। আচ্ছা, এই 17 নম্বর কোশ্চেনটা আমি পরে সলভ করে দেবো। হ্যাঁ, এটা একটু মানে অন্যান্য প্রশ্নের থেকে একটু গতানুগতিকের বাইরে, তো এটা করে দেবো পরে। 17 থাকলো। হ্যাঁ, নেক্সট 18তে কি বলছে? এবি ইজ ইকুয়াল টু রেডিয়াস ওএ। এবি মানে এই যে এটা ইজ ইকুয়াল টু রেডিয়াস ওএ মানে এটা। তার মানে এই বাহু আর এই বাহু সমান, বুঝছেন কিনা বলেন?
তখন আপনাকে বুঝে নিতে হবে, আচ্ছা ভাইয়া এই ও এ কি, এই যে ও হলো রেডিয়াস, রেডিয়াস রেডিয়াস মানে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, ব্যাসার্ধ। তো এইটা যদি ব্যাসার্ধ হয় তাহলে এটা কি, এটাও ব্যাসার্ধ, কারণ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। তাহলে এই বাহু আর এই বাহু তো সমান, তাহলে এই বাহুর সাথে এই বাহু সমান, এর আবার এই বাহু আর এই বাহু সমান, মানে 3 বাহুই সমান, অর্থাৎ ভিতরে যে ত্রিভুজটা আছে এটা সমবাহু ত্রিভুজ। এইটুকু বুঝছেন কিনা বলেন? সরাসরি বলছে না যে এই ভিতরে সমবাহু ত্রিভুজ, বুঝে নিতে হবে। তাহলে ভিতরে যেটা আছে সেটা কি, সমবাহু ত্রিভুজ। এরিয়া অফ ট্রায়াঙ্গেল ও এ বি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ও এ বি, ও এ বি, এই যে এখানে যে ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলের এরিয়া আছে 4√3। তো এখানে যে ট্রায়াঙ্গেল, এটা কেমন ট্রায়াঙ্গেল? সমবাহু ত্রিভুজ। এটা কি বুঝছেন? এটা সমবাহু ত্রিভুজ বলা নাই, কিন্তু বুঝে নিতে হবে, কারণ এই বাহু আর এই বাহু সমান, শুধু এইটুকু বলা আছে। তো এইটা যেহেতু রেডিয়াস, এটাও তো রেডিয়াস, আর রেডিয়াস তো আলাদা হয় না, তাহলে এটা যা হবে এটা তাই হবে। তাহলে এই মান যা, এই মানও তাই, তাহলে এরা দুজন সমান, আবার এটার সাথে এটা সমান, এর মানে তিনজনই সমান, এর মানে তিনজনই সমান, তাই না? আচ্ছা, দ্য এরিয়া অফ দ্য সার্কেল ও, তার মানে ও কেন্দ্র বিশিষ্ট এই সার্কেলের ক্ষেত্রফল চাইছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, কোন বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, আগে বোঝেন কোন বৃত্তের ক্ষেত্রফল কি, পাই আর স্কোয়ার। তার মানে এই বৃত্তের ক্ষেত্রফল যদি বের করতে চান আপনাকে ব্যাসার্ধ লাগবে, আর এর মান লাগবে, বাট এই কোশ্চেনে কিন্তু আর এর মান উল্লেখ নাই, এই কোশ্চেনে আর এর মান উল্লেখ নাই। তাহলে প্রথমে আপনাকে আর এর মান বের করতে হবে, তারপরে এটা করতে হবে। এই আর এর মান বের করার জন্য আপনাকে দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এ ও বি, এ ও বি মানে এ ও বি মানে এখানে যে ত্রিভুজটা দেওয়া আছে সমবাহু ত্রিভুজ, এটার ক্ষেত্রফল দেওয়া আছে 4√3। এখন আমাকে বলেন, এদিকে তাকান, এই বাহুর মান যদি এ হয়, এই বাহুর মান এ, এই বাহুর মানও কিন্তু এ, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে এ দ্বারা প্রকাশ করা হয় না? এখন আমাকে বলেন এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? √3/4 ইন্টু এ স্কোয়ার, মনে আছে? এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, যেখানে এ হচ্ছে এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, আর এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যই হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। তার মানে আমার টার্গেট হচ্ছে এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করা, মানে ব্যাসার্ধ বের করা, বুঝছেন? এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আর এর মান দেওয়া আছে এই যে 4√3। উভয় পাশ থেকে √3 কাটা, তাহলে এই পাশে এ স্কোয়ার রেখে দিলাম, যেহেতু এ বের করবো, আর এই 4 এই পাশ থেকে ওই পাশে যে 4 এর সাথে গুণ হবে, এই 4 আর 4 গুণ হয়ে হবে 16। তাহলে এ ইকুয়াল টু কি, √16, √16 মানে কি 4, এ ইকুয়াল টু 4, এই 4, তার মানে এ বেরোইছে, এ বেরোইছে মানে কিন্তু এই যে এই বাহুর দৈর্ঘ্য বেরোইছে, এই যে ত্রিভুজ না, এই ত্রিভুজের এই বাহুর দৈর্ঘ্য বেরোইছে, বুঝছেন? এই বাহুর দৈর্ঘ্য বেরোইছে, আর এই বাহুর দৈর্ঘ্য মানেই বৃত্তের ব্যাসার্ধ, আমার কথা বুঝছেন? তাহলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ, তাহলে অতএব আর ইজ ইকুয়াল টু 4। তাহলে অতএব বৃত্তের ক্ষেত্রফল, আমাদের টার্গেট ছিল এই বৃত্তের ব্যাসার্ধটা বের করা, তাহলে অতএব বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের এরিয়া ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার। তাহলে পাই ইন্টু আর এর মান হচ্ছে 4, তার উপর স্কোয়ার, তাহলে 16 পাই, এই যে 4 স্কোয়ার 16 পাই, তাহলে উত্তর হচ্ছে 16 পাই। সি নাম্বার অপশন ইজ রাইট। খুবই সিম্পল, শুধু কনসেপ্ট বুঝতে হবে। হ্যাঁ, আপনার বৃত্তের ক্ষেত্রফল বের করতে গেলে ব্যাসার্ধ লাগবে, কিন্তু কোশ্চেনে সরাসরি ব্যাসার্ধ দেওয়া নাই। ব্যাসার্ধ বের করার জন্য কোনো না কোনো হিন্টস দেওয়া আছে, এই ব্যাপারটা ওই যে হিন্টসটা দেওয়া আছে সেখান থেকে ব্যাসার্ধ বের করতে হবে, তারপর পাই স্কোয়ার করতে হবে, খুবই সিম্পল। ওকে, এবার আমি নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সটে কি বলছে, এমপি ইজ ইকুয়াল টু 1/3 অফ এমএন। এমপি মানে কি, এমপি মানে এই যে এইটা, এখান থেকে এইটুকু, এটা হচ্ছে এমপি। ওকে, ইজ ইকুয়াল টু 1/3 অফ এমএন। এমএন মানে এই যে এমএন মানে এখান থেকে এইটুকু, এই যে পুরোটা, এই যে এই মানটা হচ্ছে এই পুরো মানের 1/3। ওকে ফাইন। দ্য বেজ মানে হচ্ছে, বুঝতেই পারছেন, বেজ। আচ্ছা, এমপি ইজ ইকুয়াল টু 1/3 অফ এমএন, দ্য বেজ অফ রেক্টাঙ্গেল কে এন এম এল, কে এন এম এল, তার মানে হচ্ছে এই যে এমএন, এই এমএন হচ্ছে এই রেক্টাঙ্গেলের বেজ। দেখেন, এমপি ইজ ইকুয়াল টু 1/3 অফ এমএন, দ্য বেজ অফ দ্য রেক্টাঙ্গেল এত। তাহলে এমএন হচ্ছে এই রেক্টাঙ্গেলের বেজ মানে হচ্ছে ভূমি, ঠিক আছে, বা দৈর্ঘ্য। এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এল এমপি মানে যে এল এমপি মানে এই যে ট্রায়াঙ্গেল দেওয়া আছে, এই যে ট্রায়াঙ্গেল এটার এরিয়া দেওয়া আছে 8, তার মানে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল 8। এরিয়া অফ দ্য কে এন এম এল, তার মানে এই পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল চাইছে। এইটুকু বুঝছেন কিনা, পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল চাইছে। আচ্ছা দেখেন, পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল চাইছে। সমস্যা নাই। এখন আমাকে বলেন, আমার এইটুকের দৈর্ঘ্য হচ্ছে
এই পুরোটার 1/3 দেখেন, এই যে এখানে আছে এমপি, খেয়াল করেন এমপি ইজ ইকুয়াল টু 1/3 mn। এখান থেকে আমি এমপি আর mn এর অনুপাত তৈরি করে ফেলি। এটা হচ্ছে এমপি, এই mn এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হলো, mn ইজ ইকুয়াল টু 1/3। তার মানে এমপি ইজ টু mn ইজ ইকুয়াল টু 1:3। এটা বুঝছেন? 1:3। তার মানে এমপির মান যদি, তাহলে এমপির মান যদি 1x হয়, তাহলে mn হবে 3x। এটা কি বুঝছেন? এটা কি বুঝছেন? ধরে নিলাম যে এমপি ইকুয়াল টু 1 অনুপাত মানে 1x, আর mn ইকুয়াল টু 3x। তাহলে এমপি মানে এই যে এইটুক হচ্ছে x, আর এই পুরোটা হচ্ছে 3x, এই পুরোটাই সম্পূর্ণটা হচ্ছে 3x। তাহলে আমাকে বলেন এইটুক কত? এইটুক 2x, কারণ এই সম্পূর্ণটা mn মানে এই সম্পূর্ণটা 3x, এই যে 3x, আর এইটুক হচ্ছে x। তাহলে এই পুরোটা 3x থেকে x বাদ দিলে এই যে এখান থেকে এইটুক, এই যে এখান থেকে এইটুক 2x। এইটুক বুঝছেন কিনা? হ্যাঁ, এখন আমার কোশ্চেন হচ্ছে কিসের ক্ষেত্রফল চাইছে? ক্ষেত্রফল চাইছে এখানে যে আয়তক্ষেত্র আছে সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তার দৈর্ঘ্য মানে এই যে, দৈর্ঘ্য মানে এই পুরোটা মানে 3x, আর প্রস্থ মানে যে এটা দেওয়া নাই, এটা কি ধরবো? কিছু ধরার দরকার নেই, আপনি এলএমই ধরেন, এলএমই, এই যে এলএম, ঠিক আছে? তাহলে এদিকে তাকান, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 3x আর প্রস্থ হচ্ছে এলএম। তার মানে আপনি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি বের করতে চান, আপনার কি লাগবে জানেন? এই x ইনটু এলএম, এই মানটুক লাগবে। এই মানটা অজানা, এটা দেওয়া নাই। তার মানে বুঝতে হবে এই মানটা কোনো না কোনোভাবে বের হবে, x ইনটু এলএম এই মানটা বের হবে। হ্যাঁ, আর এই মানটা বের করার জন্য এখানে এই যে একটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ কি করে? যেহেতু এই পুরোটা একটা আয়তক্ষেত্র, তার মানে এই কোণটা 90, আয়তক্ষেত্রের সব কোণ 90, এই কোণটা 90 যেহেতু, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি? এদিকে তাকান, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ছোট দুই বাহুর গুণফল। এটা হচ্ছে অতিভুজ, এই যে সমকোণের বিপরীত হয়, এটা অতিভুজ। তার মানে ছোট বাহু এই একটা আর এই একটা, তাহলে ছোট বাহুর এইটার মান x ইনটু এইটার মান কি এলএম। এই হচ্ছে হাফ ইনটু ছোট দুই বাহুর গুণফল, আর এই ক্ষেত্রফলের মান দিয়ে আছে 8, তাহলে ইকুয়াল টু 8। এখান থেকে আমাকে এই x ইনটু এলএম এই মানটা বের করতে হবে। দেখেন, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য এই মানটা অজানা ছিল, সেই অজানা মানটা বের করার জন্যই এটার ক্ষেত্রফল দেওয়া আছে, বুঝতে হবে। তাই এই 2 ওই পাশে নিয়ে যান আর এইটা বের করেন, তাহলে x ইনটু এলএম ইজ ইকুয়াল টু এই 2 ওই পাশে গেলে 8 দুগুণী 16, তার মানে x ইনটু এলএম এটার মান 16। তাহলে অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 3 গুণ এটার মান কত? এই যে এটার মান হচ্ছে 16, তাহলে 3 16 তে 48। খুবই সিম্পল, জাস্ট বুঝে করে যেতে হবে, তাহলেই পরীক্ষার হলে পারবেন। ঠিক আছে, আমি একটু পানির বিরতি নিচ্ছি। আপনারা কি বুঝছেন? কোথাও কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু জিজ্ঞাসা করেন তো। কিছুই না ভাইয়া, আগে আপনি দেখেন এই পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। আমি পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে যাই, এই সম্পূর্ণ দৈর্ঘ্যটা হচ্ছে 3x, আর এটাকে আমি যেহেতু দেওয়া নাই কিছু, এটাকে এলএমই রাখলাম। তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আমি দেখতে পাইলাম যে এই পুরো ক্ষেত্রফলের মানটা বের করতে গেলে এই যে এই মানটা লাগবে, এই যে x ইনটু এলএম এই মানটা মিসিং, তার মানে এই মানটা বের করার জন্য নিশ্চয়ই কোনো না কোনো ডেটা দেওয়া আছে। ডেটা দেওয়া আছে কি? এখানে যে একটা ছোট্ট ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল। তার মানে ওই ত্রিভুজের ক্ষেত্রফলের মাধ্যমে ওটা আসবে, এটা আশা রাখতে হবে। আপনি শিওর না? আপনি ট্রাই শুরু করেন, দেখবেন যে হ্যাঁ সত্যি চলে আসছে। কারণ কি, অঙ্কটা তো সলভ করতে হবে, তাই না? নেক্সট কি বলছে? ইফ এবিসিডি ইজ এ স্কোয়ার, এবিসিডি এই যে এবিসিডি এটা একটা স্কোয়ার মানে বর্গক্ষেত্র, উইথ সাইড এবি ইকুয়াল টু 4, উইথ সাইড এবি ইকুয়াল টু 4, এবি সাইড এবি এই যে সাইড মানে হচ্ছে বাহু, হ্যাঁ এই বাহুর মান হচ্ছে 4, and AEB and CED are semicircle মানে অর্ধবৃত্ত, AEB মানে এই যেটা, এটা একটা অর্ধবৃত্ত, এই যে DEC এটাও একটা অর্ধবৃত্ত। ওকে ফাইন। আচ্ছা, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য শেডেড পোর্শন ইন দ্য ডায়াগ্রাম বিলো? এই যে ডায়াগ্রাম, শেডেড পোর্শন বলতে এই যে এই এলাকা শেডেড করা, দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারছি না। শেড করা আছে কোন এলাকা আমি বলি, এই যে এইটুক শেড করা, এই যে এইটুক এই যে ফাঁকা জায়গা শেড করা, আপনার বইয়ে দেখবেন। এই পাশটা এটা কিন্তু শেড করা না, বুঝেন? কিন্তু এটা শেড করা না, শুধু উপরের অংশটা শেড করা। হ্যাঁ, শুধু উপরের অংশটা শেড করা, দেখা যাচ্ছে কি চিত্রে? হ্যাঁ দেখা যাচ্ছে, এটা কিন্তু সাদা, এই যে উপরের এই অংশটা শেড করা। এখন প্রশ্ন হচ্ছে, একটু তাকান, এই যে অর্ধবৃত্ত, এই অর্ধবৃত্তের এই ব্যাস মানেই কিন্তু এই বর্গের বাহু, এই বর্গের বাহুই হচ্ছে এই বৃত্তের ব্যাস, অর্ধবৃত্ত, অর্ধেক বৃত্ত। আবার এই বৃত্তের অর্ধবৃত্তের ব্যাসও কিন্তু ওই বর্গের বাহু,
তাহলে এই বর্গের বাহু যদি 4 হয় তাহলে এই ব্যাসার্ধ হবে 2। এই বর্গের বাহু বর্গ, যেহেতু বর্গের বাহু তো সমান, তাহলে এই পাশ 4 হলে এই পাশও 4। তার মানে এই বৃত্তেরও ব্যাসার্ধ কত? 2। তার মানে এই বৃত্ত আর এই পাশে যে অর্ধবৃত্ত, এরা দুজন মানে একই ক্ষেত্রফল বিশিষ্ট হবে। তার মানে আমি কি বলতে পারি, দেখেন এদিকে তাকান, এই অর্ধেক বৃত্তের ক্ষেত্রফলকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এইটুক আর এইটুকের ক্ষেত্রফল আসবে, তাই আসবে কিনা? এই অর্ধেক বৃত্তের ক্ষেত্রফল, আচ্ছা আমার আগে কথা বলছেন যে এইটুকের ক্ষেত্রফল বের করতে গেলে কি করতে হবে? এই পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমি যদি এই বৃত্ত আর এই বৃত্তের ক্ষেত্রফল বাদ দিয়ে দেই তাহলে কার ক্ষেত্রফল আসবে? এই অংশ আর এই অংশের ক্ষেত্রফল আসবে। এখন যেহেতু এই অংশ আর এই পাশের অংশ এইটুকের মান আবার সমান, এইটুক যা এইটুকু তাই, তাহলে আমি কিন্তু শুধু এইটুকের ক্ষেত্রফল বের করতে পারবো না, আমি পুরো বর্গের ক্ষেত্রফল থেকে এই বৃত্ত আর এই বৃত্তের ক্ষেত্রফল বাদ দিলে এই অংশ এবং এই অংশের ক্ষেত্রফল আসবে। যেহেতু এইটুক আর এইটুক সমান, তার মানে যা আসবে তাকে 2 দিয়ে ভাগ করলে এই পাশের অংশ আসবে। ক্লিয়ার? আমার কথা কি বুঝছেন? তার মানে হচ্ছে আমরা কি করব, শেডেড পোর্শনের ক্ষেত্রফল আগেই বের করতে পারবো না, বর্গের ক্ষেত্রফল থেকে, এই যে বর্গের ক্ষেত্রফল মাইনাস 2 ইন্টু অর্ধবৃত্তের ক্ষেত্রফল, অর্ধবৃত্তের ক্ষেত্রফল, এই টোটালটাকে 2 দিয়ে ভাগ করলে এটার ক্ষেত্রফল আসবে। কেন দেখেন, এই পুরো বর্গের ক্ষেত্রফল থেকে এই অর্ধবৃত্ত আর এই অর্ধবৃত্ত, তাহলে 2 ইন্টু অর্ধবৃত্ত, কেন? কারণ একটা অর্ধবৃত্ত ইন্টু 2, তার মানে এই দুই পাশের অর্ধবৃত্তের ক্ষেত্রফল বিয়োগ করে দিলাম। যেহেতু এই অর্ধবৃত্ত আর এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল সমান হবে, কারণ এই পাশের ব্যাসার্ধ এই পাশের ব্যাসার্ধ সমান, তাইলে এই বর্গের ক্ষেত্রফল থেকে এই দুইটা বৃত্তের ক্ষেত্রফল বাদ দিলে আমি এইটুক এবং এইটুক দুইটুকুই পাবো। কিন্তু আমার তো শুধু এই উপরের টুক চাইছে, তাই আবার যেহেতু এইটুক আর এইটুকের ক্ষেত্রফল সমান, তাই বের করার পর আবার 2 দিয়ে ভাগ করছি। ক্লিয়ার? তাহলে বর্গের ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার, বাহু কত? বাহু হচ্ছে 4, এই যে বাহু হচ্ছে 4, তাহলে 4 স্কোয়ার মাইনাস 2 ইন্টু অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 2। এই পাই আর স্কোয়ার হচ্ছে এই বৃত্তটা যদি পুরো হতো তার ক্ষেত্রফল, তাকে 2 দিয়ে ভাগ করছি, অর্ধবৃত্তের ক্ষেত্রফল, তাহলে 2 2 কাটা, তাহলে 16। আচ্ছা এর নিচে আবার 2 আছে, এর নিচে আবার এই যে 2, ঠিক আছে, তাহলে হচ্ছে 16 মাইনাস পাই ইন্টু আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে কিন্তু এই পুরোটা হচ্ছে ব্যাস, এই পুরোটা হচ্ছে 4, তাহলে ব্যাসার্ধ 4 এর অর্ধেক 2, তাহলে 2 স্কোয়ার, নিচে হচ্ছে 2, তাহলে উপরে 16 মাইনাস 2 স্কোয়ার 4, 16 মাইনাস 4 পাই, নিচে হচ্ছে 2, উপর থেকে 4 কমন আছে, 4 কমন নিলে 4 মাইনাস পাই, নিচে হচ্ছে 2, এই 2 দিয়ে 4 কে কাটলে 2 বার, তাহলে 2 ইন্টু 4 মাইনাস পাই, তা 2 ইন্টু 4 মাইনাস নাই, অপশনে নাই, সমস্যা নাই, 2 ইন্টু 4 মাইনাস পাই, তাহলে 2 ইন্টু কি 2 ইন্টু 4 মাইনাস পাই, অপশনে গুণ করে দেন, তাহলে 8 মাইনাস 2 পাই, এইভাবে হয়তো আছে 8 মাইনাস 2 পাই আছে অপশনে, যে বি নাম্বার অপশন ইজ রাইট, 8 মাইনাস 2 পাই। আপনারা কি বুঝছেন? 8 মাইনাস 2 পাই, 8 মাইনাস 2 পাই, কিছুই না, একেবারে সিম্পল, শুধু আগে থেকে এই অঙ্কগুলো করে গেলে পরীক্ষার হলে করতে সহজ হবে, নাহলে পরীক্ষার হলে দেখে মনে আরে আল্লাহ এটা কেমনে করবো। হ্যাঁ, নেক্সট, ইন দা ফিগার রাইট, রাইট মানে ডান পাশে, মানে ডান পাশে, এই ফিগারটা ডান পাশেই ছিল, কিন্তু আমি ফিগারটাকে ডান পাশে থাকলে এই বোর্ডে দেখানো যাচ্ছিল না, তাই ওটাকে কেটে এখানে নিয়ে আসছি। হ্যাঁ, ইন দা ফিগার রাইট এরিয়া অফ দা ইনস্ক্রাইবড রেক্ট্যাঙ্গেল, ইনস্ক্রাইবড মানে হচ্ছে মানে ভিতরে বর্ণিত, হ্যাঁ, ইনস্ক্রাইবড মানে বর্ণিত বা অঙ্কিত, ঠিক আছে, এই যে ভিতরে যে অঙ্কিত বা বর্ণিত যে আয়তক্ষেত্র আছে না, ইনস্ক্রাইবড রেক্ট্যাঙ্গেল ইজ 32, তাহলে ভিতরে যে রেক্ট্যাঙ্গেল আছে সেই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া হচ্ছে 32। হ্যাঁ, দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল, সার্কামফারেন্স মানে তো জানেন পরিসীমা বা পরিধি, এই বৃত্তের পরিধি। এখন আগে বলেন পরিধি মানে কি? পরিধির সূত্র কি? পরিধি ইকুয়াল টু টুয়াইস পাই আর, তার মানে বৃত্তের পরিধি মানে 2 পাই আর, অর্থাৎ বৃত্তের পরিধি বের করতে গেলে এই যে আর এর মান লাগবে, আর মানে বৃত্তের ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধ লাগবে। এখন আপনার টার্গেট হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ বের করা। এখানে আপনাকে একটা কথা আমি বলে নিই, মনে রাখবেন কোন বৃত্তের মধ্যে যদি আপনি আয়তক্ষেত্র অঙ্কন করেন, আয়তক্ষেত্র অঙ্কন করা যাবে, সে যে আয়তক্ষেত্রই হোক, সেই আয়তক্ষেত্রের, এদিকে তাকান, সেই আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে সেই আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে বৃত্তের ব্যাস, সবসময়, অলওয়েজ। এটা যদি দেওয়া থাকে তো থাকলো, না থাকলেও এর ভেতরে একটা আয়তক্ষেত্র আছে, আর মানে হচ্ছে সোজা কথা, আপনি যদি এই কর্ণ আঁকান, এই কর্ণটা অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে, মাস্ট কেন্দ্র দিয়ে যাবে, মানে বৃত্তের ভেতরে যদি কোনো আয়তক্ষেত্র আঁকানো হয় তাহলে ওই আয়তক্ষেত্রের কর্ণই হচ্ছে বৃত্তের ব্যাস, মানে কর্ণ আঁকালে সেই কর্ণটা অবশ্যই বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। কেন? কারণ এটা যে 90 ডিগ্রি, এটা যে অর্ধবৃত্ত কোণ, এই যে অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ, তাহলে এখানে যে 90 ডিগ্রি তৈরি হয়েছে এর মানে বুঝতে হবে এটা অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ মানে হচ্ছে এই যে এটা কেন্দ্র বরাবর যাবে, এমনিতে না, আমরা বৃত্তের থিওরি পড়ছি।
আমার কথা কি বুঝছেন? তার মানে হচ্ছে বৃত্তের ভেতরে যদি আমরা কোনো আয়তক্ষেত্র অঙ্কন করি তাহলে ওই আয়তক্ষেত্রের কর্ণই হচ্ছে বৃত্তের ব্যাস। তার মানে আমি যদি কোনোভাবে এই আয়তক্ষেত্রের কর্ণ বের করতে পারি, হ্যাঁ, এই আয়তক্ষেত্রের কর্ণ বের করতে পারি, তাহলেই কিন্তু কি হয়ে যাবে, বৃত্তের ব্যাসের মান চলে আসবে। আর বৃত্তের ব্যাস আসলে পরে ব্যাসার্ধ চলে আসবে। ক্লিয়ার? তাহলে এই বৃত্তের দৈর্ঘ্য দিয়ে আছে 2x, প্রস্থ দিয়ে আছে x, তাহলে ক্ষেত্রফল দিয়ে আছে 32। তার মানে ক্ষেত্রফল মানে কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 2x, প্রস্থ হচ্ছে x, ইজ ইকুয়াল টু 32। এই যে ক্ষেত্রফল ইকুয়াল টু 32। তাহলে 2 দিয়ে এই 2 এর পাশে ভাগ হবে, x আর x মিলে হবে x স্কয়ার, এই 2 এর পাশে ভাগ হবে, তাহলে 32 ডিভাইডেড বাই 2, তাহলে x স্কয়ার ইকুয়াল টু 16, তাহলে x ইকুয়াল টু √16 মানে x ইকুয়াল টু 4। বুঝছেন কিনা বলেন? তাহলে x এর মান যদি 4 হয়, তাকান, তাহলে x এর মান যদি 4 হয়, তাহলে এই যে x4 না, তাহলে x ইকুয়াল টু 4 মানে এই প্রস্থ হচ্ছে 4, এটা হচ্ছে 2x, তাহলে 2 ইনটু 4, তাহলে 2 ইনটু 4 ইজ ইকুয়াল টু 8। তার মানে দৈর্ঘ্য হচ্ছে 8, প্রস্থ হচ্ছে 4। এই দৈর্ঘ্য আর প্রস্থ থেকে এই কর্ণের দৈর্ঘ্য বের করে ফেলতে হবে। তাহলে অতএব কর্ণ ইকুয়াল টু কি, √ অফ a স্কয়ার প্লাস b স্কয়ার। মনে আছে আয়তক্ষেত্রের কর্ণ √ a স্কয়ার প্লাস b স্কয়ার, মনে আছে কিনা? তাহলে √ a মানে হচ্ছে কত, 8, প্লাস a মানে দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য, b মানে প্রস্থ, ইজ ইকুয়াল টু 4 স্কয়ার, 8 স্কয়ার 64, 64 আর 16 80। দেখেন 64 আর 16 80, √80, √80। তাহলে d ইকুয়াল টু √80। এটা কি, এটা কি, এটা হলো এই ভিতরে যে আয়তক্ষেত্র তার কর্ণ, আর এই কর্ণটাই হচ্ছে কি বৃত্তের কি বলেন তো, বৃত্তের হচ্ছে ব্যাস। তাহলে অতএব ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কি হবে, ব্যাসার্ধ ইকুয়াল টু এই ব্যাসকে 2 দিয়ে ভাগ, তার মানে d ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু √80 ডিভাইডেড বাই 2। এইভাবেই থাক, সমস্যা নাই, এইভাবেই রাখেন। ব্যাসার্ধ বেড়েছে, অতএব পরিসীমা, এখন পরিসীমা বের করব। তাহলে অতএব পরিসীমা, তাহলে পরিসীমা ইজ ইকুয়াল টু টুয়াইস পাই আর। তাহলে 2 ইন্টু পাই ইন্টু আর এর মান হচ্ছে √80 ডিভাইডেড বাই 2। এই 2 কাটা, তাহলে √80 ইন্টু পাই, এটাই উত্তর। যেহেতু এভাবে নাই, তার মানে এই √80 কে আবার ভাঙা যাবে। এই √80 কে লেখা যায় 16 গুণ 5, লেখা যায় কিনা, ইন্টু হচ্ছে পাই, এই 16 √4 বাইরে চলে আসবে, আর এই 5 এর রুট থেকে যাবে, তাহলে 4√5 পাই, তাহলে 4√5 পাই, দেখেন 4√5 পাই, এই যে এই 4 আর পাই একসাথে রাখছে, যে 4 পাই আর সাথে √5, তাহলে বি নাম্বার অপশন ইজ রাইট। খুবই সিম্পল অঙ্ক, বাট ইম্পর্টেন্ট। এটা আপনাকে আগে থেকেই জানতে হবে, এগুলো বুঝছেন, এগুলো আগে থেকেই জানতে হবে যে এই টাইপের অঙ্ক আসলে আমাকে এইভাবে করতে হবে। এখন আপনি যদি না জানেন যে বৃত্তের মধ্যে যে আয়তক্ষেত্র আঁকানো আছে সেই আয়তক্ষেত্রের কর্ণই হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে কিন্তু ভাই এই অঙ্ক করে আসা যাবে না। হ্যাঁ, এটা আগে থেকে এই থিওরি জেনে যেতে হবে। হয়েছে এটা? কিংবা আপনি এখানেই করে ফেলেন না, এই যে √80 কে এখানেই ভেঙে ফেলেন না, √80 কে 16 গুণ 5, 16 মানে 4√5, তাহলে 4√5 নিচে আছে 2, এই 2 দিয়ে এটা কাটলে 2√5, তার মানে আর এর মান 2√5, ব্যাস। তাহলে অতএব পরিধি মানে 2 পাই আর, ওখানে করা দরকার, তাহলে 2 ইন্টু আর এর মান হচ্ছে 2√5, এর সাথে পাই, এই 2 দুগুণি 4 আর এই পাই গুণ আছে তার সাথে রুট, তাহলে 4 পাই √5, কোনো সমস্যা নাই। এখানেই আপনি করে ফেলেন, যে ডির মান 80, √80, এই √80 কে 16 গুণ 5 লিখে 4√5 এখানেই লিখে দেন, সমস্যা কি? নেক্সট, হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য কোয়াড্রিলেটারাল শোন রাইট। এই যে এটা একটা কোয়াড্রিলেটারাল শব্দের অর্থ হচ্ছে চতুর্ভুজ, এটা একটা ট্রাপিজিয়াম দেখে বোঝা যাচ্ছে। এটার পেরিমিটার মানে পরিসীমা, এটার পরিসীমা চাইছে। এই যে দেখেন এইটা মান, এই মানটা হচ্ছে 6, এই মানটা হচ্ছে 3, খেয়াল করেন এটা একটা সমকোণ, বুঝেন কিন্তু। আর এখানে 12, এই 12 দেওয়ার অর্থ হচ্ছে এই পুরো মানটা 12, বুঝতে হবে কিন্তু। এখন বলবেন ভাই এই মানটা এইটুক বুঝে 12 মনে হচ্ছে না, এই মানটা হচ্ছে এই পুরো মানটা 12, ঠিক আছে। আর যদি এখানে মান দেওয়া থাকে, এখানে কিছু দেওয়া থাকতো, তখন বুঝতেন এইটুক, এই মানটা এই পুরো মানটা 12, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এটার পরিসীমা চাইছে। এখন পরিসীমা যদি বের করতে চান, আপনি এই পুরো মানটা জানা আছে 12, এই মানটা জানা আছে, আপনাকে যদি এই মান আর এই মান, এইটুকের মান দেওয়া আছে আবার n, এইটুকের মান দেওয়া আছে আবার n, তাহলে আপনি যদি এটার পরিসীমা চান, এই পুরো মানটা 12 দেওয়া আছে, এইটা 6 দেওয়া আছে, আপনি যদি এইটার মান বের করতে পারেন আর এইটার মান বের করতে পারেন, তারপর যোগ করলেই হবে। তাহলে আমার টার্গেট হচ্ছে ভাইয়া, আমার টার্গেট হচ্ছে এই মানটা বের করা। দেখেন এখান থেকে আমি একটা লম্ব টেনে দিই, এই যে এটা ছিল না, খেয়াল করেন প্লিজ,
এই যে এখান থেকে এটা লম্ব টেনে দিলাম, লম্ব, এটা ছিল না, এটা লম্ব, হ্যাঁ ছিল না, দিয়ে দিলাম। তাহলে দেখেন এইটা যদি 3 হয় তাহলে এটাও 3 হবে, 3 হবে। এটা যদি 3 হয় তাহলে কি এটাও 3 হবে, হ্যাঁ। এই যে এখান থেকে এটার উপর লম্ব টানছি, তাহলে এখান থেকে এটার উপর লম্ব টানছি, তাহলে এটার দৈর্ঘ্য সেম হয়। এটা যদি 3 হয় তাহলে এটাও 3 হবে। তাহলে ভিতরে কি হয়েছে, এই ভিতরে একটু তাকান, এইটুক যদি 6 হয় তাহলে এইটুক 6, এই পুরোটা 12 হোক, এইটুক 6 কিনা, এইটুক 6, এই যে হলুদ দাগ দেওয়া টুক। এখন আমি যে কাজটা করব সেটা হলো, দেখেন এইটার মান 3 দেওয়া আছে, এইটার মান n দেওয়া আছে, তাহলে আমি কি এই যে টুক, এই লাল দাগ দিচ্ছি, হ্যাঁ, এইটুকের মান বের করতে পারবো না পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে? পারবো না? এইটুক 3 দেওয়া আছে, এইটুক 3, এইটুক আমি জানি না, তো এটার মান n দেওয়া আছে, তাহলে আমি কি লিখতে পারি n স্কয়ার ইজ ইকুয়াল টু, এই যে অতিভুজ স্কয়ার, এই যে এটা সমকোণ, এটা সমকোণ মানে তো এটাও সমকোণ, এই যে এটাও সমকোণ, সমকোণের বিপরীত অতিভুজ, তাহলে এটা অতিভুজ স্কয়ার ইকুয়াল টু এই যে লম্ব স্কয়ার প্লাস এইটাকে আমি ধরলাম x প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখান থেকে n স্কয়ার, এই 3 স্কয়ার এই পাশে আসলে 9, এই যে 3 স্কয়ার 9 এই পাশে এসে বিয়োগ হলো, ইজ ইকুয়াল টু x স্কয়ার। এই স্কয়ারটা যদি এখানে রুট দেই তাহলে রুট n স্কয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু x, বুঝছেন কিনা বলেন? তার মানে এই যে এইটুকের মান, এইটুকের মান হচ্ছে x, এই যে n স্কয়ার মাইনাস 9, তাহলে এইটুকু তো x, তাই না? ওইটুকু কেন x? কারণ এই মানটা n, আবার এই মানটাও n, তাহলে এই মান আর এই মান যেহেতু সমান, তার মানে এখান থেকে লম্ব এর উপর আঁকা আছে, তাহলে এখান থেকে এইটুকের দৈর্ঘ্য যাওয়া হবে, তাহলে এখান থেকে এর উপর লম্ব আঁকা আছে, তাহলে এখান থেকে এইটুকের দৈর্ঘ্য তাই হবে। এবার তাকান, এইটুক x, এইটুক হচ্ছে এই যে এইটুক 6 মানে এই যে এইটুক 6, আর এইটুক হচ্ছে x, তাহলে এই x আর এই মাঝখানের অংশ 6 যোগ করলে এই টোটালটার দৈর্ঘ্য 12 সমান হবে কিনা বলেন তো? আমার কথা কি বুঝছেন? তার মানে x প্লাস 6 প্লাস x ইজ ইকুয়াল টু 12, বুঝছেন কিনা বলেন? এই যে এইটুক x, এইটুক 6, এইটুক 6 কিভাবে, এই যে উপর টুক 6, এইটুক 6, এইটুক x, তাহলে x প্লাস 6, এই 3 টুকরা যোগ করলে এই পুরো দৈর্ঘ্য 12 সমান, তাই লিখছি 12। এই x এর মান আবার বের করছি আমরা, রুট n স্কয়ার মাইনাস 9 প্লাস এই 6 এর পাশে নিয়ে যাব, দেখেন তাহলে x আর x কত, 2x, এই 6 এর পাশে নিয়ে গেলে 12 মাইনাস 6, তাহলে 2 ইনটু x এর মান বের করছি রুট n স্কয়ার মাইনাস 9। আমার কথা কি বুঝছেন? 12 মাইনাস 6 মানে 6, এই 2 এর পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে রুট n স্কয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু, এই 2 এর পাশে ভাগ হলে 6/2 3, তাহলে n স্কয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু 3। যেহেতু n এর মান বের করবেন, এই যে n, এটা n এর মান যেহেতু বের করবেন, এই স্কয়ার, এই রুটটা ওই পাশে স্কয়ার করে দিব, উভয় পাশে বর্গ করলে কি হবে, এই পাশে থাকবে n স্কয়ার মাইনাস 9, এই রুটটা ওই পাশে স্কয়ার হলে 3 স্কয়ার 9, এই প্লাস 9 এই পাশে, এই মাইনাস 9 এই পাশে প্লাস 9 হবে, তাহলে n স্কয়ার ইকুয়াল টু 9 প্লাস 9, তাহলে n স্কয়ার ইকুয়াল টু 18, তাহলে n ইকুয়াল টু রুট 18। এই 18 কে লেখা যায় 9 গুণ 2, 9 রুট 3, তাহলে 3 রুট 2, তার মানে n ইকুয়াল টু 3 রুট 2, তার মানে এই মানটা আসলে এই যে এই মানটা আসলে 3 রুট 2। আমার কথা কি বুঝছেন? এতক্ষণ কাহিনী করে এই মানটা বের করলাম 3 রুট 2, তাহলে এই মানটা হচ্ছে 3 রুট 2, তাহলে এটা 3 রুট 2 হলে এটাও 3 রুট 2। তাহলে দেখেন এবার তাকান, খেয়াল করেন প্লিজ, তাহলে আমরা সব করে ফেলছি। এই পুরো মানটা হচ্ছে 12, এই মানটা 3 রুট 2, এই মানটা 6, আর এই মানটা 3 রুট 2। আমার এই পুরো ফিগারের পরিসীমা বের করতে বলছে, তার মানে এই চতুর্ভুজের পরিসীমা। তাহলে পরিসীমা মানে 4 বাহুর যোগফল, এই মান, এটার মান 6 দেওয়া ছিল, এই পুরোটার মান 12 দেওয়া ছিল, বাট এই 2 বাহুর মান দেওয়া ছিল না, তাই বের করছি। ক্লিয়ার? তাহলে অতএব পরিসীমা ইজ ইকুয়াল টু এই যে 3 রুট 2 প্লাস এই পাশে একটা আছে 3 রুট 2 প্লাস এই হলো 6, আর এই নিচের বাহু এই পুরোটা হচ্ছে 12। 3 রুট 2 প্লাস 3 রুট 2 মানে 6 রুট 2, আর 12 আছে 18, তাহলে 18 প্লাস 6 রুট 2, এই যে 18 প্লাস 6 রুট 2, আপনারা বুঝছেন কিনা বলেন? 18 প্লাস 6 রুট 2, হ্যাঁ এটা হলুদ না? কি বলে এটা নাকি কমলা কালার, হ্যাঁ এটা হলুদ, এটা কমলা। আচ্ছা যাই হোক, আমি আবার কালার একটু কম বুঝি, তো মেয়েরা কালার ভালো বোঝে। হ্যাঁ, পিঙ্ক কালার চিনতে আমার সময় লাগছে 5 বছর। দেখেন, ইন দা ফিগার ABCD and CEFG, ABCD বলতে ABCD মানে এই যে আয়তক্ষেত্রের কথা বলতেছে, ABCD and CEFG মানে এই যে এটার কথা বলছে, আর স্কোয়ার মানে এটা একটা স্কোয়ার, মানে এটা একটা বর্গ, এটা একটা স্কোয়ার, এটা একটা বর্গ। ইন
ইফ দ্য এরিয়া সিইএফজি এইটার এরিয়া 36, এই যে এইটার এরিয়া দিয়ে আছে 36, ওকে ফাইন। হোয়াট ইজ দ্য এরিয়া অফ এবিসিডি, মানে এইটার এরিয়া চাইছে, বুঝুন এটার এরিয়া নির্ণয় করতে বলছে। আচ্ছা, এখন এইটার এরিয়া আগে বোঝেন যে এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র, কোশ্চেনে বলা আছে যে এরা স্কোয়ারস, এই যে এবিসিডি আর সিইএফজি এরা হচ্ছে স্কোয়ার, এরা হচ্ছে বর্গ। আচ্ছা, এখন এরা যেহেতু বর্গ, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। তার মানে এইটা একটা বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি আপনাকে বের করতে হয়, তাহলে কি করতে হবে? এই বর্গক্ষেত্রের বাহু বের করতে হবে, তাই না? এই বর্গক্ষেত্রের বাহু আমি ধরে নিচ্ছি, এই বর্গক্ষেত্রের এই যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি এক্স ধরলাম এই প্রত্যেকটা বাহু এক্স, তাহলে এটার ক্ষেত্রফল মানে হচ্ছে এরিয়া কি হবে? এক্স স্কোয়ার হবে। তাকান প্লিজ, এরিয়া ইকুয়াল টু এক্স স্কোয়ার। তার মানে আপনাকে যদি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হয়, এক্স এর মান বের করতে হবে। তাহলে আমাকে বলেন, এই দেখেন এখানে এইটা আর এটা সমান, এই যে দেখছেন এখানে খেয়াল করে দেখছেন একটা জিনিস, এখানে ইকুয়াল দেয়, এখানে ইকুয়াল দেয়। তার মানে কি জানেন, এখানে যে ত্রিভুজটা আছে না, এই যে সিইডি, এই যে একটা ত্রিভুজ না, এই ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ, এটা বুঝতে হবে। এই যে এই বাহু আর এই বাহু সমান, বুঝছেন? তার মানে এই বাহুর মান যদি এক্স হয়, কি করে এক্স? এই যে এটা এক্স হলে এটা এক্স হবে, কারণ এটা তো একটা বর্গের 4 বাহু সমান। তাহলে এটা যদি এক্স হয়, তাহলে এটা এক্স হবে। তো এটা এক্স হলে এই বাহুটা এক্স হবে, কারণ বলা আছে দেখেন এটা ইকুয়াল, এটা দেখে বুঝতে হবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন আমাকে বলেন এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমি 36, তাহলে এই বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি হবে? এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 36 দেওয়া আছে। আমার টার্গেট কিন্তু ভাইয়া এই বর্গের ক্ষেত্রফল বের করা। তাহলে এই বর্গের ক্ষেত্রফল বের করতে গেলে এই বর্গের বাহু বের করতে হবে, মানে এক্স এর মান বের করতে হবে। এই এক্স এর মান বের করার জন্য এইটার ক্ষেত্রফল দেওয়া আছে, কারণ এই বর্গের বাহুর সাথে এই সমকোণী ত্রিভুজের এই দুই বাহু রিলেটেড, আমার কথা বুঝতে হবে। হ্যাঁ, তাহলে আমাকে বলেন, ধরে নিচ্ছি এই বর্গের প্রত্যেকটা বাহু এ, এটা এ, এটা এ, এটা এ, তাহলে এটাও এ হবে। তো বর্গের ক্ষেত্রফল কি? এই স্কোয়ার, বাহু স্কোয়ার, তাহলে এই স্কোয়ার ইকুয়াল টু 36। তাহলে এই ইকুয়াল টু কি? √36 মানে 6। তাহলে এর মান 6, অর্থাৎ এই বাহুগুলো 6, এই বাহু 6 হলে এই বাহুটা 6 হবে, তাহলে এটা ইকুয়াল টু 6। মানে বুঝছেন, এই যে বাহুটা এটা ইকুয়াল টু 6 আসছে, আর এই বাহুটাই হচ্ছে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে অতিভুজের মান যদি 6 হয়, তাহলে এগুলো বের করা যাবে না। এখানে যে এই সমকোণী ত্রিভুজে এখন পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব। পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজ স্কয়ার, সরি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার ইকুয়াল টু এই যে এটার স্কয়ার, কি তাই না? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, অতিভুজের মান 6, তাহলে 6 স্কয়ার, তাহলে 2x স্কয়ার ইকুয়াল টু 36। তাহলে x স্কয়ার ইকুয়াল টু কি? এই 2 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে 36 কে 2 দিয়ে ভাগ করলে 18। তাহলে x স্কয়ারের মান 18 বের হইছে। আরে ভাইয়া, আমার এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চাইছে, এই বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু x, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো x স্কয়ার। তার মানে x স্কয়ারের মান বের হইছে, মানে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের হয়ে গেছে, আর বের করার দরকার নাই। এই যে বর্গক্ষেত্রের এরিয়া হচ্ছে x স্কয়ার, বুঝছেন? তার মানে x স্কয়ারের মান বের হইছে, মানে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চলে আসছে। ক্লিয়ার? তাহলে উত্তর হচ্ছে 18। ক্লিয়ার? খুবই সিম্পল। আগে দেখেন, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে আছে 36, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 36 হলে এই বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু হবে √36 মানে 6, তাহলে এই বাহুর মানটা 6। এই বাহুর মান থেকে আমরা এই যে এইটা যেহেতু আর এটা যেহেতু সমান, তাহলে এটার মান যদি x হয়, তাহলে এটার মানও হবে x। আর এই x হচ্ছে এই বর্গক্ষেত্রের বাহু, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, অর্থাৎ এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে x স্কয়ার। তাহলে আমি x স্কয়ারের মান বের করার ট্রাই করছি। এই বর্গক্ষেত্রের এই বাহুটা আবার এই সমকোণী ত্রিভুজের এক বাহু, তাহলে সমকোণী ত্রিভুজের কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু এই যে অতিভুজ স্কয়ার, এখানে অতিভুজটাই হচ্ছে এই বর্গক্ষেত্রের বাহু, বুঝছেন? তাহলে x স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মানে 6 স্কয়ার, তাহলে 2x স্কয়ার ইকুয়াল টু 36। তাহলে x স্কয়ার ইকুয়াল টু 2 এর পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, 36 ডিভাইডেড বাই 2, তাহলে x স্কয়ার ইকুয়াল টু 18। তার মানে x স্কয়ারের ভ্যালু 18। আরে ভাইয়া, এই বর্গের প্রত্যেকটা বাহু হচ্ছে x, এই বাহু x, তার মানে এই বর্গের ক্ষেত্রফল মানে এই বাহু স্কয়ার মানে x স্কয়ারই বের করতে বলছে। তাহলে আমার x স্কয়ারের মান বের হইছে, তাহলে আমি আবার কেন এখান থেকে x এর মান বের করে তারপর আবার স্কয়ার করব? x স্কয়ার বের হইছে মানে এখানেই তো উত্তর হয়ে গেছে, বুঝছেন? নেক্সট, ইন দ্য ফিগার ইফ রেডিয়াস OA ইজ ইকুয়াল টু 8, এই ফিগারে রেডিয়াস OA, রেডিয়াস ব্যাসার্ধ,
এই যে ও, এই যে এটা হচ্ছে ব্যাসার্ধ, এই যে ও হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত 8, তার মানে এই মানটা 8। ওকে ফাইন। এন্ড দ্য এরিয়া অফ দ্য রাইট ট্রায়াঙ্গেল, রাইট ট্রায়াঙ্গেল মানে হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলা হচ্ছে, আবার রাইট ট্রায়াঙ্গেল বলছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ও এবি, তার মানে ও এ বি এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা একটা সমকোণী ত্রিভুজ, তার মানে এই কোণটা সমকোণ। এখন বলবেন ভাই এটা কেমনে সমকোণ? আমরা একটা থিওরি পড়ছিলাম, বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, তাহলে এটা তো স্পর্শক, এই এবি হচ্ছে স্পর্শক, আর এটা হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব মানে এই কোণটা 90, এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণের বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ। ক্লিয়ার? হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য এন্টায়ার ফিগার? এন্টায়ার ফিগার, এখানে একটু সবাই মনোযোগ দেন প্লিজ, এখানে অনেকে এই পুরো ফিগারের ক্ষেত্রফল চাইছে। তাহলে পুরো ফিগারের ক্ষেত্রফল যদি বের করতে হয়, এই ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে আছে 32, এই পুরো ত্রিভুজ, এই সম্পূর্ণ ত্রিভুজ, এই যে একটু তাকান, এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে আছে 32, এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফল 32, মানে শুধু এইটুক না, এই যে পুরো ত্রিভুজের ক্ষেত্রফল 32। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এখানে অনেকে একটা ভুল করবে, কি ভুল জানেন? বলছে এই পুরো ত্রিভুজে মানে পুরো ইন্টায়ার ফিগার চাইছে, এখানে অনেকে চিন্তা করতেছে এই ফিগারটা আমি কেমনে বের করবো। তাকান, আমি এই বৃত্তের ক্ষেত্রফলের সাথে আমি প্রথমে এই বৃত্তের ক্ষেত্রফল বের করবো, পুরো ফিগারের ক্ষেত্রফল চাইছে, মানে এখানে শুধু বৃত্ত না, বৃত্ত তারপরে এই যে এইটুক সব, এই পুরো বৃত্তের ক্ষেত্রফল বের করব, তার সাথে আমি যদি ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে দেই তাহলে কি পুরো ফিগার চলে আসবে? পুরো ফিগারের ক্ষেত্রফল আসবে, কিন্তু যখন পুরো বৃত্তের ক্ষেত্রফলের সাথে পুরো ত্রিভুজের ক্ষেত্রফলটা যোগ করব তখন এই জায়গাটা, এই যে এই জায়গাটা ডাবল চলে আসছে, এই জায়গাটা ডাবল চলে আসছে, তার মানে এই জায়গার ক্ষেত্রফলটা আবার বিয়োগ করে দিতে হবে। তার মানে বৃত্তের ক্ষেত্রফল প্লাস ত্রিভুজের ক্ষেত্রফল, তার সাথে এই যে একটা বৃত্ত কলা তৈরি হয়েছে না এখানে, এই যে এইটুকু একটা বৃত্ত কলা না, এই বৃত্ত কলার ক্ষেত্রফলটা যে লাল দাগ দেওয়া, এই বৃত্ত কলার ক্ষেত্রফলটা বাদ দিতে হবে। হ্যাঁ, এগুলো আমি আবার বলছি, এই অঙ্কগুলো কিন্তু একটু ক্রিয়েটিভ টাইপের, একদম হুবহু সব পারা যাবে না। হ্যাঁ, তাহলে বৃত্তের ক্ষেত্রফল প্লাস ও এবি ত্রিভুজের ক্ষেত্রফল মাইনাস এই বৃত্ত কলার ক্ষেত্রফল, তাহলেই হচ্ছে এই পুরো ফিগারের ক্ষেত্রফল আসবে। এখন বলবেন যে ভাই এটা বাদ দিচ্ছেন কেন? কারণ ভাইয়া আমি যখন বৃত্তের ক্ষেত্রফল নিছি তখন এটুকু আসছে, আবার যখন এই ত্রিভুজের ক্ষেত্রফল নিছি ত্রিভুজের ক্ষেট্রফলের মধ্যে এটুকু আসছে, তার মানে এই জায়গাটুকু দুইবার কাউন্ট হয়ে গেছে, কিন্তু এখানে তো দুইবার কাউন্ট করা যাবে না, একবার বাদ দিতে হবে। হ্যাঁ, তাহলে পুরো চিত্রের ক্ষেত্রফল, তাহলে লিখবেন পুরো চিত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল মাইনাস প্লাস ত্রিভুজের ক্ষেত্রফল মাইনাস বৃত্ত কলার ক্ষেত্রফল। এই যে বৃত্ত কলার, ঠিক আছে। এখন এই বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার, তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, আর মানে বৃত্তের ব্যাসার্ধ এই যে এইটুকু দেওয়া আছে 8, মাইনাস ত্রিভুজের ক্ষেত্রফল, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী এটার ক্ষেত্রফল তো দেওয়া আছে প্লাস 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 32, এটার ক্ষেত্রফল কিন্তু দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু দেওয়া আছে এই যে 32, দেখেন ত্রিভুজের ক্ষেত্রফল 32, মাইনাস এই যে বৃত্ত কলা, এই বৃত্ত কলার ক্ষেত্রফলটা দেওয়া নাই কোশ্চেনে, বুঝছেন? এই বৃত্ত কলার ক্ষেত্রফলটা দেওয়া নাই, তাহলে বৃত্ত কলার ক্ষেত্রফলটা আমাদেরকে বের করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই বৃত্ত কলার ক্ষেত্রফল কি? দেখেন তাকান এদিকে, বৃত্ত কলার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু থেটা ডিভাইডেড বাই 360, তাই তো? এটাই তো বৃত্ত কলার ক্ষেত্রফল। তাহলে পাই আর মানে এই বৃত্তের ক্ষেত্রফল, এই যে পাই আর স্কোয়ার মানে হচ্ছে এই বৃত্তের ক্ষেত্রফল, আর এর মান 8 দেওয়া আছে, এই আর এর মান জানি, কিন্তু থেটা, থেটা মানে হচ্ছে এই যে কোণটা, এদিকে তাকান প্লিজ, এই যে কোণটা, এই কোণের মানটা আমরা জানি না, এই কোণের মানটা দেওয়া নাই, এই কোণের মানটা আমাদেরকে বের করতে হবে। এখন এই কোণের মানটা আমরা কেমনে বের করব? এই কোণের মানটা বের করতে গেলে আমাদের আসলে কি লাগবে? সবাই একটু মনোযোগ দিন যে ভাই এই কোণের মানটা আমরা আসলে কিভাবে বের করব। দেখেন, আমি যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল কি বলেন তো? হাফ ইন্টু, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল। ছোট দুই বাহু মানে কোনটা? ত্রিভুজের বড় বাহু, এই যে এখানে যে সমকোণী ত্রিভুজ না, এটার কথা বলছি, বুঝছেন? এই পুরো ত্রিভুজ, তাহলে হাফ ইন্টু ছোট দুই বাহু, এটা সমকোণ না, সমকোণের বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ, তাহলে ছোট বাহু হচ্ছে এই একটা, এই একটা, তাহলে এই বাহুর মান হচ্ছে 8, আর এই বাহুর মান জানি না, ধরলাম এই বাহুর মান এবি, এই যে আর এইটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল, এটা 32 দেওয়া ছিল কোশ্চেনে, এই যে যোগ করছি, এই 2 দিয়ে এটা যাবে 4 বার, এই 4 দিয়ে এই 32টা 8 বার, তার মানে এবির মান 8, এটা বুঝছেন? এবি ইকুয়াল টু 8, বুঝছেন আমার কথা? এবি, তার মানে এই মানটাও 8, যদিও কোশ্চেনে দেখে 8 মনে হচ্ছে না, তাহলে এইটাও 8, তার মানে এই বাহু আর এই বাহু, এই বাহুর মান 8, এই বাহুর মান 8, তার মানে এই বাহু আর এই বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজ,
আমরা জানি কোন ত্রিভুজ সমান সমান কি, কোন ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ সমান, তার মানে এই বাহুর বিপরীত কোণ এইটা আর এই বাহুর বিপরীত কোণ এইটা, এই দুই কোণ সমান। তাহলে এই কোণ আর এই কোণ সমান, তাহলে এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ, তাই না? এবার আমি এটা মুছে দিই, তাহলে এটা 8, এইটা 8, এইটা 8, তাহলে এই বাহুর বিপরীত কোণ এটা, এই বাহুর বিপরীত কোণ এটা সমান হবে। যদিও দেখে অসংলগ্ন মনে হচ্ছে, আমার চিত্র আঁকতে ভুল হয়েছে, হ্যাঁ, কিন্তু থিওরি তো এটা বলছে। এটা 90 ডিগ্রি, এটা যদি 90 হয়, এই দুইটা মিলে 90, তাই এই কোণ আর এই কোণ সমান, তার মানে এটা 45 ডিগ্রি। আমার কথা বুঝছেন? তাই এই থিটাটা হলো 45। এই থিটাটা দেওয়া আছে না, এটা বের করতে হবে। এই যে থিটা ডিভাইডেড বাই 60, থিটা ডিভাইডেড বাই, এটা হচ্ছে 45 ডিভাইডেড বাই 360। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এই পাই ইন্টু আর এর মান হচ্ছে 8, তাহলে 8 স্কোয়ার প্লাস 32 মাইনাস পাই ইন্টু আর এর মানে 8 স্কোয়ার ইন্টু 45। এখানে কাটাকাটি করা যাবে? হ্যাঁ, কাটাকাটি করা যাবে। দেখেন এই 45 দিয়ে, আচ্ছা দিয়ে কাটেন, আপনি 5 দিয়ে কাটেন, 5 9 45, 5 সাথে 35 থাকলে 1, 1 পরে 0 10, 5 দুগুণী 10, 8 9 72, তাহলে এর উপরে 1 আর নিচে হচ্ছে 8, তাহলে হচ্ছে পাই ইন্টু 64, এটা হচ্ছে 64 পাই, দেখেন 64 পাই প্লাস 32 মাইনাস এখানে 2টা 8, এখানে একটা 8, এই 2টা 8 থেকে একটা 8 কেটে গেলে পরে থাকবে 8 পাই। দেখেন 64 পাই থেকে 8 পাই বিয়োগ হলে 8 কত, 56 পাই। 64 থেকে 8 বিয়োগ হলে কি 56 না, তার সাথে পাই, তাহলে 56 পাই প্লাস 32, তাহলে এটা হচ্ছে 56 পাই প্লাস 32, তাহলে 56 পাই প্লাস 32, 56 পাই প্লাস 32, সি নাম্বার অপশন ইজ রাইট। বুঝছেন কি? অঙ্কটা কিন্তু অনেক সুন্দর একটা অঙ্ক। এটা কি বুঝছেন? হ্যাঁ, সিরাজুম মুনিরা, প্রিয়া চৌধুরী, আপনারা কি বুঝছেন? প্লিজ একটু কাইন্ডলি রেসপন্স করেন তো। অঙ্কটা কিন্তু একটা দারুণ অঙ্ক, হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার হওয়া অঙ্ক এগুলা। এক অঙ্কের মধ্যে কত থিওরি অ্যাপ্লাই করলাম। এই র্যান্ডম প্রবলেমস এর অঙ্কগুলো সলভ করলে আপনার মাথা আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট, ইন দ্য ফিগার এ বি ইজ অ্যান আর্ক। আর্ক মানে হচ্ছে বৃত্তচাপ। এবি 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 মানে যে এটা হচ্ছে একটা আর্ক, এই যে এটা একটা বৃত্তচাপ। ওকে ফাইন, বৃত্তচাপ অফ সার্কেল উইথ সেন্টার ও, তার মানে ও কেন্দ্র বিশিষ্ট একটা সার্কেলের একটা বৃত্তচাপ। এই যে কেন্দ্র হচ্ছে ও, ঠিক আছে, এই যে ও কেন্দ্র বিশিষ্ট, তার মানে এইটুকু হচ্ছে একটা সার্কেলের অংশ, এটা সার্কেলের 4 ভাগের 1 ভাগ। বলবেন ভাই এই যে এই পুরোটা হচ্ছে সার্কেলের 4 ভাগের 1 ভাগ, কি করে বুঝলাম? কারণ এই যে এখানে যে 90 ডিগ্রি, তাই না? এই যে 90 ডিগ্রি সার্কেলকে যে এই ভাগ, এই এখানে কয় ভাগ হয়েছে? 4 ভাগ। তো 90 ডিগ্রি মানে হচ্ছে এই কোণ 90, মানে এই এলাকা হচ্ছে এই পুরো সার্কেলের 4 ভাগের 1 ভাগ। বুঝতে হবে। কারণ দেখেন এই যে পুরো সার্কেলকে 4 ভাগ করলাম, তাহলে প্রত্যেক ভাগে এই কোণ 90, তার মানে বুঝতে হবে এই এলাকাটাও হচ্ছে পুরো সার্কেলে, দেখেন 1 2 3 4 ভাগ না, তার মধ্যে এটা 1 ভাগ না, তাহলে 4 ভাগের 1 ভাগ। বুঝছেন? আচ্ছা, ইফ দ্য লেন্থ অফ দ্য আর্ক এবি ইজ 5 পাই, এই আর্কের লেন্থ, এই চাপের লেন্থ হচ্ছে 5 পাই দৈর্ঘ্য, and the length of CB equal to 4, CB এই যে CB মানে এখান থেকে এই যে এইটুকু হচ্ছে 4। ওকে, what is the sum of the area of the shaded region? আচ্ছা, shaded region মানে বুঝছেন? শেড মানে এই যে এই এলাকা শেড করা এইটুক আর এই যে এইটুক, তাহলে এইটুক এবং এইটুকের ক্ষেত্রফল এর যোগফল চাইছে। বুঝছেন? তাহলে এইটুক আর এইটুকের ক্ষেত্রফলের যোগফল। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এইটুক আর এইটুকের ক্ষেত্রফল আমি কেমনে বের করব? খেয়াল করে দেখেন, ভিতরে যে জিনিসটা আছে, এই ভিতরে যে জায়গাটা আছে, সেই জায়গাটা একটা কি, এখানে কিন্তু সিবি ইকুয়াল টু 4। আচ্ছা, এই যে এইটুক হচ্ছে 4, এই যে এইটুক 4। তাহলে দেখেন এখানে যে জায়গাটা আছে, এই যে এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গ। তার মানে হচ্ছে এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা বৃত্ত কলা। হ্যাঁ, এখানে কিন্তু এটা বৃত্ত কলা, এই যে এই পুরো যে বৃত্ত না, এই বৃত্তের এটা হচ্ছে একটা বৃত্ত কলা, যেখানে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে পুরো বৃত্তের ক্ষেত্রফল, এই পুরো বৃত্তের ক্ষেত্রফল যা হবে, তাকান প্লিজ, এই পুরো বৃত্তের ক্ষেত্রফল যা হবে, হ্যাঁ, এই পুরো বৃত্তের ক্ষেত্রফল যা হবে, এখানে যেটুক দেখাচ্ছে তার ক্ষেত্রফল হবে 4 ভাগের 1 ভাগ। আমার কথা কি বুঝতেছেন?
এখানে যে অংশের চিত্রটা যায় এই পুরো চিত্রটা কিন্তু কোনো একটা বৃত্তের 4/1 কারণ এই কোণটা 90 ডিগ্রি। তাহলে কোন বৃত্তের ক্ষেত্রফল কি হয়? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। এই পাই আর স্কয়ারকে 4 দিয়ে ভাগ করলেই কিন্তু এই জায়গার ক্ষেত্রফল বেরোবে, যেখানে এই আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এখন এই বৃত্তের ব্যাসার্ধ, এখানে এই বৃত্তের ব্যাসার্ধ মানে এই যে এটাই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। কেন আপনি দেখেন বৃত্তটা যদি আঁকান তাহলে দেখেন এই যে কেন্দ্র থেকে যে পরিধি পর্যন্ত দূরত্ব দেখছেন, তো এটা হচ্ছে ওই যে মানে এইখানে যে বৃত্তকলাটা দেখাইছে, এই যে পুরো যে বৃত্তকলাটা সেটা যে বৃত্তের অংশ, এই যে এইটা হলো ব্যাসার্ধ। ঠিক আছে, এটা কি বলেন তো? এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এইটার মান, এই ব্যাসার্ধের মান এই যে এটা বের করতে পারলেই তো হবে। তার মধ্যে এই যে চাপ, এই চাপের দৈর্ঘ্য দিয়ে আছে 5 পাই। দেখেন এই চাপটা কি, যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই চাপটা কি? এই চাপটা কি এই পুরো পরিধির 4/1 না? তাহলে 2 পাই আর ডিভাইডেড বাই 4, এই যে পুরো পরিধি তাকে 4 দিয়ে ভাগ করলাম, আর এই মানটাই হচ্ছে এই যে এইটুক মানে 5 পাই। ক্লিয়ার? বুঝছেন আমার কথাটা? বোঝা যাচ্ছে? এই পাই আর এই পাই কাটা, এটা দিয়ে এটা যাচ্ছে 2 বার, সরি এটা হচ্ছে 2, এই হচ্ছে আর থেকে গেল, এই 2 দিয়ে 5 এর সাথে গুণ হয় 10। তার মানে এই বৃত্তের ব্যাসার্ধ 10। বুঝছেন কিনা বলেন? এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 10, এই যে এই মানটা 10। তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ। খেয়াল করেন, এটা যদি ব্যাসার্ধ হয় তাহলে এই যে কেন্দ্র থেকে এই যে পরিধি পর্যন্ত দূরত্ব, এটাও তো ব্যাসার্ধ। এই পুরোটাও কিন্তু 10, এই পুরোটা 10, আর এই যে এইটুক দিয়েছিল 4, এই যে এইটুক দিয়েছিল 4, তাহলে পুরোটা যদি এই পুরোটা 10, এইটুক 4, তাহলে এইটুক কত? এই যে এইটুক হচ্ছে 6। বুঝছেন কিনা বলেন? কেন এখন বলবেন যে ভাই এইটুক কেন বের করলেন? এইটুক বের করলাম এই কারণে, কারণ এর মধ্যে যে একটা বর্গক্ষেত্র আছে, এর মধ্যে যে একটা বর্গক্ষেত্র আছে, তাহলে এইটুক যদি 6 হয় তাহলে এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 6 হবে, এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 6 হবে, হবে কি না? 6 হবে। তার মানে হচ্ছে আমি যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি এখানে এই যে বৃত্তকলা, এই যে বৃত্তকলা যে চিত্রটা দেওয়া ছিল, এই যে লাল দিয়ে, এই বৃত্তকলার ক্ষেত্রফল থেকে আমি যদি এই মাঝখানে যে বর্গটা আছে এই বর্গের ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলে কিন্তু এইটুক আর এইটুকের ক্ষেত্রফল পাবো। তাই এই বৃত্তকলার ক্ষেত্রফল মাইনাস বর্গের ক্ষেত্রফল, এই জন্য কি লিখছি বলেন তো? বৃত্তকলার ক্ষেত্রফল মাইনাস বর্গের ক্ষেত্রফল। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল, টোটাল বৃত্তটা হচ্ছে পাই আর স্কয়ার, আর এখানে চিত্রে যতটুকু দেওয়া ছিল, এই যে এটা হচ্ছে 4/1, তাই 4 দিয়ে ভাগ বৃত্তকলার ক্ষেত্রফল, মাইনাস বর্গের ক্ষেত্রফল হচ্ছে বর্গের বাহু কি? এই বর্গের বাহু হচ্ছে যে এখান থেকে এইটুক, এই যে এখান থেকে এইটুকের মান 6 বের হয়েছিল। কেন? কারণ এই টোটালটা ছিল 10। খেয়াল করেন প্লিজ, এই টোটালটা বের হয়েছিল 10, তার মধ্যে এইটুক হচ্ছে 4, তাহলে এইটুক কত? 6। ঠিক আছে, এগুলো কিন্তু বের করে দেখাইছি। তাহলে বর্গের ক্ষেত্রে 6 স্কয়ার, তাহলে পাই আর স্কয়ার বাই 4। আর এর মান কত? আর এর মান মানে এই যে পুরোটা, এই পুরোটাই তো ব্যাসার্ধ। আর মানে এইটা, আর মানে এই পুরোটা, আর পুরোটা মানে তো এটা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব এটা, আবার এইটাও, হ্যাঁ, এই যেটা 10, এই যে বের করছিলাম এইভাবে। ঠিক আছে, তাহলে পাই ইন্টু 10 স্কয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস 36। 10 স্কয়ার মানে 100, 100কে 4 দিয়ে ভাগ করলে 25, এই 100কে 4 দিয়ে ভাগ করলে 25, 25 এর সাথে পাই গুণ হলে 25 পাই, 25 পাই মাইনাস 36, এটা আমাদের উত্তর। 25 পাই মাইনাস 36, সি নাম্বার অপশন ইজ রাইট। এইগুলা সাধারণ কোনো অঙ্ক না, আমি আবার বলছি, এগুলা একটু অসাধারণ অঙ্ক, মানে আপনাকে অনেক অভিজ্ঞ হলে পারে আপনি এই টাইপের কোশ্চেনগুলো পরীক্ষার হলে সলভ করতে পারবেন। হ্যাঁ, এগুলা বিসিএস পরীক্ষায় আসার উপযোগী প্রশ্ন না, হ্যাঁ আসলেও লিখিত পরীক্ষা আসতে পারে, কিন্তু ব্যাংকে এই টাইপের প্রশ্ন প্রচুর আসে। তো এগুলা প্র্যাকটিস করতে হবে আগে থেকে, নাহলে তো বিপদ। আপনাকে জানতে হবে যে এখানে আপনার এই যে এটা 90 ডিগ্রি হলে পারে যে এই জিনিসটা যে বৃত্তের 4/1 হয়, এগুলো না বুঝলে তো আপনি তাড়াতাড়ি করতে পারবেন না। পুরো পরিধি হয় 2 পাই আর, তাহলে এইটুকের মান হবে কত? এইটুকের মান 5 পাই দেওয়া আছে, তাহলে পুরো পরিধি যদি 2 পাই আর হয় তাহলে এইটুক হবে কি? 2 পাই আর কে 4 দিয়ে ভাগ, কারণ এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এই অংশটা হচ্ছে পুরো পরিধির 4/1, তাহলে পুরো পরিধিকে 4 দিয়ে ভাগ করলাম, এই মানটাই তো এটা, আর এটার মান দিয়েছে 5 পাই, তাই ইকুয়াল টু 5। এখান থেকে আর এর মান পাইছি, আর এর মান পাইছি মানে এটা পাইছি, এইটুকের মান আবার দেওয়া আছে, তাহলে পুরোটা যদি 10 হয় তাহলে এইটুক 4, তাহলে এইটুক 6, তাহলে এই যে মাঝখানে যে বর্গ আছে সেই বর্গেরও পেয়ে গেলাম। ক্লিয়ার? নেক্সট
ইন দ্য ফিগার ইফ দ্য লেন্থ অফ ইচ সাইড অফ দ্য স্কোয়ার ইজ 8, এই যে এখানে একটা ফিগার আছে, এখানে একটা বর্গ আছে, মাঝখানে একটা বর্গ আছে, এই বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 8, এই যে বর্গ দেখতে পাচ্ছেন না, এই বর্গের প্রত্যেক বাহু 8, এটা 8, এটা 8, এটা 8, এটা 8, ওকে ফাইন। হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য এরিয়া অফ দ্য লার্জার সার্কেল টু দ্য এরিয়া অফ দ্য স্মলার সার্কেল? এর মানে হচ্ছে এখানে আমাকে লার্জার সার্কেল মানে এই যে বাইরে যে সার্কেলটা সেটা বড় না, লার্জার মানে তুলনামূলক বড়, হ্যাঁ, এই বড় সার্কেলের এরিয়ার সাথে এই যে ভিতরে যে ছোট সার্কেল আছে এই ছোট সার্কেলের এরিয়ার অনুপাত, রেশিও, দ্য রেশিও অফ দ্য লার্জার সার্কেল টু দ্য স্মলার সার্কেল, মানে এই বড় সার্কেলের এরিয়ার সাথে ছোট সার্কেলের এরিয়ার রেশিও চাইছে। তাহলে বড় সার্কেল, তাহলে এদিকে তাকান, এখন আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই বড় সার্কেলের, এবং এখানে একটা, এখন আমাকে বলেন, আমি ধরলাম বড় সার্কেলের ব্যাসার্ধ যদি r1 হয় তাহলে বড় সার্কেলের এরিয়া হচ্ছে পাই r1 স্কোয়ার, ছোট সার্কেলের ব্যাসার্ধ যদি r2 হয় তাহলে ছোট সার্কেলের এরিয়া হচ্ছে পাই r2 স্কোয়ার। এই পাই পাই কাটা, তার মানে হচ্ছে, তার মানে সহজ হিসাব, এই যে বড় সার্কেলের এরিয়া আর ছোট সার্কেলের এরিয়ার ক্ষেত্রফলের অনুপাত বের করা মানে আসলে বড় সার্কেলের ব্যাসার্ধ ছোট সার্কেলের ব্যাসার্ধের অনুপাত বের করা, ব্যাস, কারণ পাই পাই তো কেটে যাচ্ছে। তাহলে আমার টার্গেট হচ্ছে এখন এই বড় সার্কেলের ব্যাসার্ধ বের করা, ছোট সার্কেলের ব্যাসার্ধ বের করা, এবং এই ব্যাসার্ধগুলো বের করতে যায় শুধু একটাই ডেটা দেওয়া আছে, সেটা হচ্ছে এর ভেতরে যে বর্গক্ষেত্র আছে সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। এখন আমি এগুলো আগেও বুঝাইছি, আবারও বুঝাচ্ছি। দেখেন এই ভিতরে যে বর্গ আছে এটা কি, এটা হচ্ছে বর্গের কর্ণ, খেয়াল করে দেখেন, এটা কিন্তু বর্গের কর্ণ, আর এই বর্গের কর্ণটাই কিন্তু এই যে বড় বৃত্তের ব্যাস, খেয়াল করে দেখছেন, এই যে এটা হচ্ছে সেন্টার বড় বৃত্তে, যে আমি এখানে দেখাচ্ছি, ভিতরে যদি কোনো বর্গ আঁকা থাকে এই বর্গের কর্ণই হয়, এই বর্গের কর্ণ আর এই বাইরের বৃত্তের ব্যাস সমান হয়, বুঝছেন? তার মানে হলো এখানে আমি যদি বড় বৃত্তের ব্যাসার্ধ r1, বড় বৃত্তের ব্যাসার্ধ r1 ধরছি না, ইয়েস, ধরে নেবেন যে ধরি বড় বৃত্তের ব্যাসার্ধ r1, ছোট বৃত্তের ব্যাসার্ধ r2, বড় বৃত্তের ব্যাসার্ধ r1 সেটা কার সমান? সেটা হচ্ছে এই ভিতরে যে বর্গ আছে সেই বর্গের কর্ণ, এই যে দেখেন বড় বৃত্তের ব্যাসার্ধ এই হচ্ছে এই যে ভিতরে যে বর্গ আছে না বর্গের কর্ণের সমান। তাহলে বর্গের কর্ণ কি √2a, মনে আছে বর্গের কর্ণ কি? বর্গের কর্ণ d = √2a, এই a মানে বর্গের বাহু, এই যে বর্গের বাহু দিয়ে আছে 8, তাহলে r1 হচ্ছে √2a ডিভাইডেড বাই 2, √2a, a মানে 8, √2 * 8 ডিভাইডেড বাই 2, আমার কথা কি বুঝছেন? কারণ এই পুরোটা হচ্ছে ব্যাস, তার মানে এই পুরো কর্ণ হচ্ছে √2a, আর এই পুরো কর্ণ হচ্ছে √2a, a মানে 8, তো এইটা হচ্ছে ব্যাস, তাহলে আমার লাগবে ব্যাসার্ধ, তাহলে পুরো ব্যাসকে 2 দিয়ে ভাগ করছি, এই জন্য ব্যাসার্ধ বেড়েছে, এটা হচ্ছে বড়টার। আর এই ভিতরে যে ছোট বৃত্ত, দেখেন এই ছোট বৃত্তের ব্যাস হচ্ছে এই বর্গের বাহুর সমান, বুঝতে হবে, হ্যাঁ, এই ছোট বৃত্তের ব্যাস হচ্ছে বর্গের বাহুর সমান, তাহলে বর্গের বাহু এই যে ব্যাস এটাই হচ্ছে, এটা আর এটা সমান না, তাহলে এটা যদি 8 হয় এটাও 8, তাহলে ছোট বৃত্তের ব্যাস বর্গের বাহুর সমান, তাহলে বর্গের বাহু যদি 8 হয় তাহলে এর ছোট বৃত্তের ব্যাস হবে 8, তাহলে ছোট বৃত্তের ব্যাসার্ধ r2 কত হবে? ব্যাস যদি 8 হয় তাহলে 8 কে 2 দিয়ে ভাগ, এই তো দেখেন, তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ r1 = √2 * 8 ডিভাইডেড বাই 2, এই 2 দিয়ে 8 কে কাটলে 4, তার মানে 4√2, এটা হচ্ছে r1। ছোট বৃত্তের ব্যাসার্ধ r2 = 8 ডিভাইডেড বাই 2 মানে 4, তাহলে অতএব বড় বৃত্তের ক্ষেত্রফল পাই r1 স্কয়ার ডিভাইডেড বাই ছোট বৃত্তের ক্ষেত্রফল পাই r2 স্কয়ার ইজ ইকুয়াল টু পাই পাই কাটা, তাহলে r1 স্কয়ার ডিভাইডেড বাই r2 স্কয়ার। r1 এর মান কত? r1 এর মান হচ্ছে 4√2 তার উপর স্কয়ার ডিভাইডেড বাই r2 এর মান কত? r2 এর মান হচ্ছে 4। তাহলে দেখেন এই স্কয়ারটা 4 এর উপর আছে, √2 এর উপর আছে, 4 এর উপর স্কয়ার দিলে 16 ইনটু √2 এর উপর স্কয়ার দিলে 2, আর নিচে 4 স্কয়ার 16 কাটা, তাহলে কত আসছে? 2, নিচে 1, তাহলে 2:1, আর নিচে 1 আরে 2:1 মানে তো 2/1 মানে তো 2, তাহলে উত্তর হচ্ছে 2, এই যে দেখছেন। মাথায় রাখবেন যে কোন বৃত্ত যার 4 কোণা দিয়ে একটা বর্গ গেছে, তাহলে মনে রাখবেন কোন বৃত্তের 4 কোণা দিয়ে একটা বর্গ, আবার ওই বৃত্তের ভিতরে একটা বর্গ,
ওই বৃত্তের ভিতরে একটা বর্গ, তাই না? হ্যাঁ, না এই চিত্রটা এরকম না। বৃত্তের ভেতরে বর্গ, তার ভিতরে বৃত্ত, তাহলে এটা হচ্ছে বৃত্ত, এর ভিতরে হচ্ছে বর্গ, তার ভিতরে বৃত্ত। হ্যাঁ, এটা আঁকানো যাচ্ছে না। ওই যে অঙ্কটা বুঝছেন, আমি এখানে একটু বুঝাই দিব একটা জিনিস। দেখেন, এই যে বৃত্ত, বাইরের যে বৃত্ত, হ্যাঁ, এই বাইরের বৃত্তের এই ব্যাস, বাইরের বৃত্তের ব্যাস দেখেন এই বর্গের কিন্তু কর্ণের সমান, বুঝছেন? এটা বোঝাটা খুব জরুরি। আর ভিতরে যে বৃত্ত আছে, এই ভিতরের বৃত্ত এর এক বাহু, এর ব্যাস হচ্ছে এই বর্গের এক বাহুর সমান। এটা না বুঝলে কিন্তু এই অঙ্ক হবে না। হ্যাঁ, তো বৃত্তের ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার, তাহলে ক্ষেত্রফলের অনুপাত বের করতে গেলে দুইটা বৃত্তেরই ব্যাসার্ধ লাগবে। তাই এই বড় বৃত্তের ব্যাসার্ধ আর ছোট বৃত্তের ব্যাসার্ধ বের করতেছি, তখন দেখতে পাচ্ছি আসলে বড় বৃত্তের ব্যাসার্ধটা এখানে কার সাথে ম্যাচ করতেছে। হ্যাঁ, ছোট বৃত্তের ব্যাসার্ধটা কার সাথে ম্যাচ করতেছে? বিডি ইজ দ্য ডায়ামিটার, বিডি ইজ দ্য ডায়ামিটার। আচ্ছা, বিডি মানে কোনটা? এই যে বিডি মানে যে এটা, এই যে এটা হচ্ছে ডায়ামিটার। তার মানে এটা কিন্তু কেন্দ্র না, এটা কিন্তু কেন্দ্র হলে এদিকে হতো, দেখে বোঝা যাচ্ছে। এটা কেন্দ্র হতেও পারে, নাও পারে, এটা নিয়ে টেনশন করেন না, বলা নাই তো এটা কেন্দ্র। আচ্ছা, সিএবি ইকুয়াল টু 40, সিএবি মানে এই কোণটা 40। ওকে, ফাইন। ক্যালকুলেট সিবিডি। দেখেন, সিবিডি মানে এই কোণটা বের করতে বলছে। সবাই একটু খেয়াল করবেন প্লিজ। এখন একটা জিনিস খেয়াল করবেন, এই কোণটা যদি 40 হয় তাহলে এই কোণটা 40 হবে। বলবেন কি করে ভাইয়া? কারণ এই কোণটা এই বিসি চাপের উপর দণ্ডায়মান। কি করে বুঝলাম? দেখেন, এই কোণের এক ঠ্যাং হচ্ছে এই যেটা, আর এই কোণের আর এক ঠ্যাং হচ্ছে এই যেটা। তো এই কোণের এক ঠ্যাং এখানে, এই কোণের এক ঠ্যাং এখানে, তার মানে এই কোণটা এই বিসি চাপের উপর দণ্ডায়মান, রাইট? আবার এই কোণের এক ঠ্যাং দেখেন এই যে এখানে, আর এক ঠ্যাং এই যে এখানে, তার মানে এই কোণটাও কিন্তু এই চাপের উপর দণ্ডায়মান। আর আমরা পড়ছিলাম একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সমান, পড়ছিলাম কিনা? তার মানে এই কোণটা 40 হলে এটা 40, বুঝে নিতে হবে। ওকে ভাইয়া, এই কোণটা 90 ডিগ্রি। এখন বলুন ভাই এটা কেমনে 90? কারণ এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। এই যে এটা যেহেতু ব্যাস বলাই আছে, এটা যেহেতু ব্যাস তার মানে এই যে এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। আমরা পড়ছি না, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এই যে এটা যদি ব্যাস হয় তাহলে এই যে এটা হয় অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ না? অর্ধবৃত্তস্থ কোণ মানে কি? মানে হচ্ছে যে কোণটা অর্ধেক বৃত্তের উপর দাঁড়ায় আছে। তাহলে অর্ধেক বৃত্তের উপর দাঁড়ায় আছে মানে তো এটা ব্যাস বরাবর গেছে বলেই তো ব্যাস কি করে? বৃত্তকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা ত্রিভুজের দুইটা অংশে ভাগ করে না? আমার কথা কি বুঝছেন? তাহলে এটা যদি ব্যাস হয় তাহলে এই পাশের অংশ আর এই পাশের অংশ সমান হয়, মাথায় রাখবেন। ব্যাস বৃত্তকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা অংশে ভাগ করে, এই পাশে আর এই পাশে সমান। এই জন্য বলা হচ্ছে এটুকু হচ্ছে অর্ধবৃত্ত। এটা ব্যাস বলেই তো উপরেরটা অর্ধবৃত্ত বা নিচেরটা অর্ধবৃত্ত, আর অর্ধবৃত্তগ্রস্ত কোণ এক সমকোণ। এটা যেহেতু ব্যাস, তাহলে এই যে আমি আবার দেখাচ্ছি, এটা যেহেতু ব্যাস তাহলে এই পাশের এটা কি অর্ধবৃত্ত না, অর্ধেক বৃত্ত না? তো অর্ধবৃত্তস্থ কোণ এটা 90 ডিগ্রি হবে না? এটা 40, এই জন্য এটা 40, হ্যাঁ, আর এটা 90। এবার তাকান এখানে, এই যে বিসিডি একটা ত্রিভুজ কিনা? বিসিডি ত্রিভুজ, এই দাগ বাদ দেন, বিসিডি ত্রিভুজ কিনা? বিসিডি ত্রিভুজের এই কোণটা 90, এই কোণটা 40, তাহলে এটা তিন কোণের সমষ্টি 180 না? এই কোণটা বের করতে বলছে আমাদের কি অঙ্কে। তো এই কোণটা বের করতে গেলে আমার এই কোণ আর এই কোণের মান যদি জানতে পারি তাহলেই তো বের করতে পারবো। তার মধ্যে এই কোণটা 90 অর্ধবৃত্তস্থ কোণ, আর এই কোণটা 40 হওয়ার কারণে এই কোণটা 40, কারণ একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান এই কোণ একই চাপের উপর দণ্ডায়মান কোণগুলো সমান। তাহলে এটা 40 হলে এটা 40, এটা 90, তাহলে এই হলো 40, এই হলো 90, এটাকে আমরা এক্স ধরলাম। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। তার মানে এই যে এই কোণ আর এই কোণ, এই যে এটা একটা ত্রিভুজ, এই যে বিসিডি ত্রিভুজের এই কোণ আর এই কোণ। তাহলে এই 90 আর এই 40 যোগ করে 180 থেকে বাদ দিলে এটা বেরোবে। তাহলে তবে x ইকুয়াল টু 180 মাইনাস 90 প্লাস 40, তাহলে 180 মাইনাস 130, 180 থেকে 130 গেলে 50, তাহলে ওই কোণের মানটা 50। ক্লিয়ার? ওই কোণের মানটা 50, খুবই সিম্পল। ওই কোণের মানটা 50। ওকে, এরপরে কি আছে? আচ্ছা, এখান থেকে পরে করাবো নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস মানে হচ্ছে আগামীকাল 27 পর্যন্ত করালাম, 27 থেকে 43 পর্যন্ত করালে এগুলো শেষ। আর ওদিকে শুধু জাস্ট একটু অংশ বাকি ছিল, আমার ভুলে আমি রেখে চলে আসছি যে দুইটা বিন্দু দিয়ে কয়টা বৃত্ত যায়, তিনটা বিন্দু দিয়ে কয়টা বৃত্ত যায়, এগুলা একটা টপিক বাকি আছে।
তো আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।